আজকে তোর হিরো আসছে রে প্রিয়তা আপু। আচমকা বুসার কথাটি শুনে প্রিয়তার মুখে মুচকি হাসি ফুটে যায়। তবুও রাগী ভাব নিয়ে তাকায় বুসার দিকে। আমার হিরো মানে? ভুলে যাস না ওটা। হ্যাঁ আমি জানি ওটা আমাদের চাচাতো ভাই লাগে, কিন্তু তোর তো অন্য কিছু লাগে তাই না? যাকে দেখলেই তোর হৃৎপিণ্ডটা যেন কোনো কথাই শোনে না তোর। সময়ে অসময়ে তোকে দেখলেই লাফাতে শুরু করে, ভয়ে যে তুই তার সামনে যেতে পারিস না। কি একটা অবস্থা তোর। আস্তে কথা বল, মা কিন্তু আমার ঘরে যাওয়া আসা করছে। এই কথা শুনলে আমাকে এই মাসের মধ্যে বিয়ে দিয়ে দিবে। এই কথা শুধু তুই আর আমি জানি, এটা যেন আর কারো কানে না যায়। এই কথা তোর আর আমার বাহিরে বের হলে আমার কিন্তু কপালে খারাপ হয়ে যাবে বুসরা। এটা নিয়ে এত ভাবিস না, মা বললো ইয়াশ ভাইয়েরা রওনা দিয়েছে, তাই তোকে জানাতে এলাম। তোরও তো প্রস্তুতির একটা বিষয় আছে তাই না? ইয়াশ ভাই আসছে না বলে কথা। প্রস্তুতির কি বিষয় থাকবে? সে কি আমার বর নাকি যে অনেকদিন পর আসছে আমি তার বউ ঘরে সেজে গুজে পরের জন্য অপেক্ষা করব? তিনি থাকেন শহরে আর আমরা থাকি এখানে। শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট মেয়ে, সে তুলনায় এখানে ওরকম কোনো মেয়েই নেই। তাহলে সেখানকার সুন্দরী রেখে আমায় কেন দেখবে সে? আর তার ছবি বা যে কোনো পোস্টের কমেন্ট বক্সে দেখেছিস তুই মেয়েদের কত শত কমেন্টস? তাকে যেহেতু সবাই চেনে জানে, এরকম তো হবেই। তুই অপেক্ষা কর, হয়তো সন্ধ্যায় চলে আসবে। আমি আমার ঘরে গেলাম, পড়া বাকি আছে অনেক। আর সে আসার পর তো আমার আর পড়াই হবে না। এবার যেন তোদের মিলমিশটা হয়েই যায়। আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি। তোর মনে ইয়াশ ভাইয়ের জন্য যে অনুভূতি, তার মনেও যেন এরকমই থাকে। থাক এখন যাই আমি। আচ্ছা ঠিক আছে যা। কালো জামাটা পরিস আপু, নায়ক চোখ সরাতেই পারবে না। বুসরা গেলি তুই? বুসরা জোরে জোরে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যায়। প্রিয়তার টেবিলে রাখা ছবিটার দিকে ফিরে তাকায়। হৃৎপিণ্ডের ব্যায়াপানা যে এখনই শুরু হয়ে যাচ্ছে। ইয়াশ ভাই আসলে কি সে নিজেকে ঠিক রাখতে পারবে? তার এই অস্বাভাবিক আচরণে যে সবকিছু অন্যরকম না হয়ে যায়। প্রিয়তা সেই কলেজে উঠেই বাবার থেকে কান্নাকাটি করে ফোন কিনে নেয়। ইয়ার যখন গ্রামে এসেছিল তখন অনেক সাহস করে ফেসবুকে যুক্ত হয়ে নেয়। বন্ধুর তালিকা থাকলেও কখনো সে নিজে থেকে বার্তা পাঠানোর সাহসটুকু করেনি। কিন্তু সব কিছুতেই সে নজর রেখেছে। পশ্চিম মেয়েদের দল দেখে নিজেই মেজাজ বিগড়ে বসে থেকেছে। ইচ্ছে করেছে প্রত্যেকটা মেয়ের কমেন্টের উত্তর দিতে। ইয়াশ ভাই শুধু আমার, পরের সম্পত্তিতে নজর দিতে লজ্জা লাগে না তোমাদের? এত বেহায়া মেয়ে কেন তোমরা? নিজের আইডি যেহেতু ইয়াশের কাছে পরিচিত, তাই সে নিজস্ব আইডি দিয়ে কিছু বলতে না পারলেও বান্ধবীর দ্বিতীয় আইডি দিয়ে ঠিকই বাচ্চামিটা করে ফেলেছে। প্রিয় মানুষটির কাছাকাছি হলে বা অনলাইনে সক্রিয় দেখলেই হৃৎপিণ্ডটা নিজের আয়ত্তে থাকে না, বারবার তাকে দেখতে ইচ্ছে করে। হাঁ করে তাকে থাকতে দেখে কে কিছু ভাবতে পারে, এটা ভেবে লুকিয়ে লুকিয়ে দেখতে হয়। তবে প্রিয় মানুষটিকে লুকিয়ে দেখার মধ্যে গভীর প্রেম অনুভব করা যায়। প্রিয়তা সাহসের অভাবে ইয়াশ ভাইকে মেসেজ করতে না পারলেও মাঝরাতে প্রিয়তাকে অনলাইনে দেখে ইয়াশ মেসেজ করতে পিছপা হয় না। ইয়াশ যেন তাকে বারবার মেসেজ করে। তার আশায় প্রিয়তার প্রতিদিন রাত 1টার দিকে ঘুম ভেঙে যায়। অমনি সে অনলাইনে টো মারে ইয়াশের মেসেজের জন্য। সব দিন ইয়াশের থেকে মেসেজ আসে না, তখন মন খারাপ করে অফলাইন চলে যায় প্রিয়তা। এই তো সেদিন রাতের ঘটনা। রাতে ঘুম ভেঙে যাওয়ায় প্রতিদিনের মতোই অনলাইনে চলে যায় প্রিয়তা। অনলাইনে গিয়েই দেখে ইয়াশ ভাইও অনলাইনে আছে। তার প্রোফাইলে ঢুকে ছবিগুলো দেখতে থাকি। এই ছবিগুলো কতবার যে দেখা হয়েছে তার, তবুও যেন পুরাতন হয় না। ছবি দিতে দিতে নোটিফিকেশন জানান দেয় তার হৃৎপিণ্ডের ক্রিয়া বাইরে দিতে কেউ তাকে নক করেছে। ছুটে চলে যায় মেসেজ দেখতে। কি রে, এত রাতে অনলাইনে কি? ভাইয়া ঘুম ভেঙে গিয়েছিল তাই। ঘুম ভেঙে গেলে আবার ঘুমানোর চেষ্টা করতে হয়। ফোন নিয়ে ঘাটাঘাটি করলে কি ঘুম আসবে? অভ্যাস বাজে করবি না, যা ঘুমিয়ে পড়। না মানে ফোন রেখে ঘুমা, এখন অনেক রাত হয়ে গিয়েছে। ঠিক আছে ভাইয়া। আরশি, বড় আব্বু, বড় আম্মু কেমন আছে? আধা ঘন্টা হয়ে যায় শেষ মেসেজের কোনো উত্তর না পেয়ে
ফোন পাশে রেখে ঘুমিয়ে যায় প্রিয়তা। এরকম ঘটনা প্রায়ই ঘটে প্রিয়তার সাথে। হয়তো মাসে 3 থেকে 4 বার এরকম কথা হয় তাদের। তবুও এতটুকুতেই চলে যায় প্রিয়তার। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। বাড়িতে কেমন একটা ঈদিত ভাব চলে এসেছে আজকে। হরেক রকম রান্নার ভিড় জমেছে আজকে বাড়িতে। বিশাল এই পুরনো বাড়িতে 3 ভাই তাদের স্ত্রী সন্তান নিয়ে একই সাথেই থাকেন। বছরে 2 থেকে 3 বার ঘুরতে আসে ইয়াশ। হাসি তাদের বাবা মায়ের সাথে সপ্তাহখানেক থাকতে পারে, এর বেশি কোনো বাড়ি থাকা সম্ভব হয়নি তাদের। আর তারা যখন এসেছে তখনই যেন বাড়িটা আর বাড়ির মানুষগুলো নিজেদের আনন্দ, ভালো থাকা, পূর্ণতা খুঁজে পেয়েছে। রান্না প্রায় শেষের দিকে। তখন প্রিয়তা আর বুশরাকে ফ্রেশ হয়ে নিতে বলে বড়রা, কারণ এতক্ষণ তারা দুজনেও রান্নার সাহায্য করেছে। যেতে বলার সাথে সাথে বুশরা আর প্রিয় রান্নাঘর থেকে বের হয়ে চলে যায়। রাত 8টা। বাড়ির সামনে গাড়ি এসে থামার শব্দ শুনতেই প্রিয়তা বসা থেকে দাঁড়িয়ে যায়। বুকে হাত দিয়ে দাঁড়ানো দেখে বুশরা মুখ চেপে হাসতে থাকে। থামবি তুই? হাসছিস কেন ফিকফিক করে? তোর কাণ্ড দেখে আসছি। এতদিন দেখেছি ছেলেদের ক্রিয়া বেড়ে যায়, এ ব্যাপারে তাদের সাহস অনেক কম। কিন্তু তুই তো আমার ধারণা ভুল প্রমাণ করে দিলি রে আপু। যা বাহিরে যা তুই, সবাই চলে আসছি, দেখা কর গিয়ে। তুই যাবি না? আমি পরে যাব, তুই যা। বুঝেছি তোর যাওয়ার সাহস, শক্তি কোনোটাই নেই এখন। বুশরা, প্রতি পরিবারের জন্য 3টা করে রুম বরাদ্দ করে রাখা এই বাড়িতে। সবার সাথে বাহিরের ঘরে কথাবার্তা বলে ইয়াশ নিজের রুমে চলে যায়। রুমটা ভীষণ সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়েছে। রওনা দেওয়ার আগেই আসার বিষয়টি জানানো হয়েছে। এত জলদি এত কিছু করা হয়ে গেছে। বিছানায় ব্যাগটা রেখেই শুয়ে পড়ে ইয়াশ। বাড়ি এসে ছোট বড় সবার সাথেই দেখা হয়েছে, শুধুমাত্র প্রিয়র সাথে দেখা হয়নি ইয়াশের, কারণ প্রিয়তা তো সাহস করে সামনেই যেতে পারেনি তার। ইয়াশ মনে মনে ভাবছে, প্রতিবার মেয়েটা এরকম করে তার সাথে, সবাই তার পিছু ছাড়তেই চায় না, আর সে কেন যে তার সামনেই আসতে চায় না, এত কেন ভয় পায় তাকে। সবাইকে সবার উপহার দেওয়া হয়ে গিয়েছে, শুধুমাত্র তার জন্য নিয়ে আসা জিনিসটা তাকে দেওয়া বাকি। প্রতিবারই এরকম কিছু হয়, ডেকে এনে তাকে তার উপহার দিতে হয়। এবারও হয়তো তার অন্যথা হবে না। রাত 10টা। এখানে কি করছিস? কথাটি শুনে চমকে যায় প্রিয়তা। তাকে দেখে ইয়াশ দাঁড়িয়ে আছে। সাথে সাথে যেন হৃৎপিণ্ডের লাফালাফি শুরু হয়ে যায়। ডান হাত দিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে প্রিয়তা। না মানে আমি এমনি এমনি এসেছিলাম, প্রতিদিনই আসি। রাত 10টায় তুই ছাদে আসিস? হ্যাঁ ভাইয়া। বুকে হাত দিয়েছিস কেন? না এমনি। ঘুমাস কখন? 10:30 বা 11টায়। প্রতিদিন আমি 1টা থেকে 2টা পর্যন্ত অনলাইনে দেখি তোকে। প্রতিদিন একটাই ঘুম ভেঙে যায়। কেন? তোমাকে অনলাইনে দেখতে কথাটি বলতে খুব ইচ্ছে হলো, তবে জানি না বলে থেমে গেল। তুই কার মতো হয়েছিস রে? কেন? প্রয়োজন ছাড়া একটা কথাও যে বলিস না দেখছি। আসার পর থেকে সব পিচ্ছিগুলো পিছু ছাড়তেই চায় না। আর তুই তো সামনে আসতেই চাস না। মা বাবার সাথে দেখা হয়েছে? আমি যে পিচ্ছি না তাই হয়তো। হ্যাঁ, কথা হয়েছে সবার সাথে। কখন হলো? এই তো খাওয়ার সময়। আপনি রুমে ছিলেন? ও আচ্ছা, তুই বোধহয় আগে আমার সাথে তুই করে বলতি। না, আপনিতেই ছিলাম। তারপর পরীক্ষা কেমন হয়েছে? ভর্তি হবি কোথায় এবার? বাবা তো বলেছে উপজেলার একটা কলেজে ভর্তি করিয়ে দিবে, কিন্তু আমার তো শহরে ভালো একটা বিষয় নিয়ে পড়ার ইচ্ছে ছিল। আচ্ছা, আমি তোর বাবাকে বলে দেব। তুই আমাদের ওখানে থেকে পড়াশোনা করবি। আর তো কানাডায় চলে যাচ্ছে 2 মাসের মধ্যে। তুই থাকলে মার একটু ভালো লাগবে। না, আমি হোস্টেলেই থাকবো। প্রতি সপ্তাহে বড় আম্মুর সাথে দেখা করে আসব। আপনি শুধু বাবার সাথে একটু কথা বলে দেখুন। আচ্ছা, আমি কথা বলবো। এবার যা, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড় গিয়ে। সকালে আমার সাথে দেখা করিস। তোর উপহার আমার কাছে রয়ে গেছে, সবারটা তো দেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ইয়াশ তাকিয়ে দেখতে থাকে।
মেয়েটা প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না, সামনেও আসতে চায় না, ভয় পায়। এরকম হলে চলবে কিভাবে? তার তো পরিবর্তন আনার প্রয়োজন। মেয়েরা হবে চঞ্চল প্রকৃতির, এত নীরব থাকলে হবে না। আজকে রাতে আর কিছুতেই ঘুম আসছে না। ডাটা অন থাকায় নোটিফিকেশন শব্দ পেতেই অনলাইনে চলে যায় প্রিয়তা। ওটা 2 দিন পর প্রান্ত মেসেজ দিয়েছে। প্রান্ত হলো প্রিয়তার ভার্চুয়াল বন্ধু, এই একটা ছেলে বন্ধু সে জোগাড় করতে পেরেছে। এখনো ঘুমাওনি প্রিয়? আপনি 2 দিন অনলাইনে আসেননি কেন? মিস করছিলে নাকি? মনে পড়ছিল কি আমার কথা? থুর, শোনেন কি হয়েছে। বলো শুনি। ইয়াশ ভাইয়া বাসায় এসেছেন আজকে? এখন তো মনে হচ্ছে ওনার সাথে দেখা করতে তোমাদের বাড়িতে যেতেই হবে। হ্যাঁ, চলে আসুন। আপনি বলছিলেন সেদিন যে ওনাকে দেখলে আপনার ভয় লাগে, এমন কেন? আমি সেটা ঠিক বলতে পারবো না, তবে আমি ওনার সামনে যেতে পারি না। উনি যেখানে থাকেন কোনোভাবেই আমি সেখানে যেতেই পারি না। উনি আমার কাছাকাছি এলেই আমার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, হৃৎপিণ্ড লাফাতে শুরু করে। এসব কিন্তু প্রেমে পড়ার লক্ষণ মিস প্রিয়। সেটা জানি না, তবে এইগুলো আমার হয়। আজকে দেখবেন উনি আপনাকে মেসেজ করবে। কথা কি হয়েছে আপনাদের? হ্যাঁ হয়েছে, ছাদে গিয়েছিলাম তখন সেও গিয়েছিল। তারা হয়তো আসতোও না এখন। লুবানা আপুর বিয়ে এই সপ্তাহে, বাহিরের কাউকে বলা হয়নি, ঘরোয়াভাবেই বিয়েটা হবে। বাহ, তাহলে তো ভালোই। আপনি আমার সাথে আপনি করে বলছেন কেন? আপনি? তুমি নিমিষেই বলবো, সমস্যা নেই। আমার এখন যেতে হবে, আসছি, ভালো থাকবেন। প্রিয়তা নিজেও অনলাইন থেকে বের হয়ে এসে ফোনটা বালিশের পাশে রেখে দেয়। রাত 11টা বেজে যায়, অথচ প্রিয়তার চোখে এক বিন্দু ঘুমও নেই। এবার সে বিছানা থেকে উঠে গিয়ে চেয়ারে বসে বাক্সবন্দি করা অনুভূতিগুলো বের করে। তার অনুভূতিগুলো পরম যত্নে ডায়েরিতে লিখে রেখেছে। ডায়েরির নতুন আরেকটা পৃষ্ঠা নিয়ে সে আবার নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে শুরু করে। প্রিয় প্রেমিক, আপনাকে আমি প্রেমিকও বলতে পারি না, কারণ আপনি তো বাস্তবে আমার প্রেমিক নন, কিন্তু কল্পনাতে আপনি আমার প্রেমিক। আপনি আমার অপেক্ষা, আপনি আমার ভালো থাকার অতঃপর সবকিছু। আপনি আমার শুভ্রতায় শুভ্র ভালোবাসা। এই কথাগুলো আমি আপনাকে নিজের মুখে কখনো হয়তো বলতে পারবো না, তাই লিখে রাখছি। আমার অগোচরে যদি কখনো আমার ডায়েরিটা পড়েই ফেলেন, তবুও রাগ করবে না দয়া করে। আপনি আমার একান্তই ব্যক্তিগত ভালোবাসা, যার কাছে কিছু চাও পাওয়ার আশা করি না। ছোটবেলার কথা মনে আছে আপনার? বড় আম্মু আমাকে বৌমা বলে ডাকতো, তখন খুব লজ্জা পেতাম। এখন বড় হয়ে ভাবি যদি সত্যি আপনার কেউ হতে পারতাম। জানি হয়তো আপনার সাথে আমার কোনো কিছু সম্ভব না, তবুও আমি আপনাকেই ভালোবাসি। এই যে দেখুন না, আপনি আমার পাশের রুমেই ঘুমাচ্ছেন, আশেপাশেই থাকছেন, অথচ আমি আপনার সামনেই যেতে সাহস পাই না। হঠাৎ ফোনে নোটিফিকেশনের শব্দ পেতেই ফোন হাতে নিয়ে দেখে ইয়াসের মেসেজ। এবার প্রিয়তার বুকে দুকদুকানি শুরু হয়ে যায়। কাপা কাপা হাতে ইনবক্সে যায়। ঘুমাসনি এখনো? না, এত রাতে অনলাইনে কি? অনলাইনে ছিলাম না, ডাটা অন ছিল। কারো মেসেজের অপেক্ষা করছিলি নাকি? না তো, আপনার জন্যই তো অপেক্ষা করা হচ্ছিল। সেটা যদি বলতে পারতো প্রিয়তা, তাহলে অন্তত ওদিকের ব্যাপারটা জানা যেত। আচ্ছা শোন, তোর কাছে মাথা ব্যথার কোনো ওষুধ আছে? হ্যাঁ, কেন, তোমার লাগবে? আমি এখনই আসছি, 1 মিনিট। প্রিয়তার সাথে থাকা টেবিলে রাখা বক্স থেকে ওষুধ নিয়ে বের হয়, কিন্তু বাইরে তো ইয়াস ভাই নেই। রুমের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা আছে। রুমে যাওয়ার সাহস কিছুতেই পাচ্ছে না সে। ভাবছে উনি বাহিরে একটু আসতেই পারতো। আবার ভাবছে হয়তো মাথা ব্যথা খুব বেড়েছে। ভয়ে ভয়ে সে ইয়াসের রুমে ঢুকে দেখে ইয়াস শুয়ে আছে। ভাইয়া? এনেছিস ওষুধ? হ্যাঁ ভাইয়া, এই যে ওষুধ, খেয়ে নেন, 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা দে। আর শোন, হুম। তোর জন্য যে উপহার এনেছিলাম ওটা ব্যাগে রাখা আছে, নিয়ে যা এখনই। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা টেবিলের উপর রাখা ব্যাগ থেকে কাগজে মোড়ানো কিছু একটা পায়, বের করে ইয়াসের উদ্দেশ্যে বলে। ইয়াস মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। প্রিয়তা সেটা নিজের কাছে নেয়। রুম থেকে চলে যাবে এমন সময় ইয়াস আবার ডাক দেয়। প্রিয়তা দাঁড়িয়ে যায়। হ্যাঁ ভাইয়া। ওখানে দেখবি একটা শাড়ি আর একটা ড্রেস আছে। শাড়িটা লুবনার বিয়েতে পরবি, আর ড্রেসটা পরে কালকে বিকেলে
আমার সাথে বের হবি, আমার বান্ধবী দেখা করতে আসবে, তাই ভাবলাম একা না গিয়ে কাউকে নিয়ে যাই। ফ্রি আছিস তো আগামীকাল, তাই না? হ্যাঁ, তা আছি। এই তুই কি একটু ভালো করে কথা বলতে পারিস না? তোর কথার দৈর্ঘ্য এত কম কেন? রাগ হয়ে যাচ্ছে কিন্তু প্রিয়। না মানে আসলে আমি কি বলবো? কি বলবো মানে? তুই মন খুলে কথা বলতে পারিস না? এত ছোট ছোট কথা না বলে ভালোভাবে তো একটু বলতে পারিস, তাই না? কত মেয়েরা আমার সাথে কথা বলার জন্য কি না করে, আর তোকে কথা বলার জন্য বলতে হয়। সরি ভাইয়া। আবার সরি? এই যা তো যা, রুমে যা, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমা এখন। আপনার সাথে যারা কথা বলতে যায় তাদের কাছে আপনি দূর আকাশের চাঁদ, কিন্তু আমার কাছে তো তা নয়। ছোটবেলা থেকে আপনাকে দেখেছি, এক বাড়িতে বড় হয়েছি। যদিও আপনি আমার সিনিয়র, তবুও একই পরিবেশেই তো বড় হয়ে ওঠা। আর তারা তো আপনাকে কখনো দেখেনি, মেশেনি, তাই ওরা ওরকম করে। এবার তো কথা খুব বলতে পারলেন, মুখ দিয়ে কোনো কথা তো বেরই হয় না, আবার যখন বের হয় তখন তেতো আর জঘন্য কথা বের হয়। ভালো করে আমার সাথে কথা বললে বলবি, নয়তো কথাই বলতে আসবি না। এবার রুমে গিয়ে আমাকে উদ্ধার করুন। কথাটা বলেই প্রিয়তার দিকে তাকিয়ে দেখতে পায় প্রিয়তার চোখ টলমল করছে। হয়তো এখনই কোনো বাধা না মেনে শ্রাবণের বাড়ি দ্বারা নেমে পড়বে। না, এখন মেয়েটাকে কাঁদানো ঠিক হবে না। আমি কি কিছু বলতেও পারবো না? তোর চোখে পানি কেন? ও কিছু না, এভাবে কথা বললে একটু পানি তো আসতেই পারে চোখে। আমার বসে খারাপ লাগে না। যাক, এবারে হয়েছে, এইভাবেই বলার চেষ্টা করবি। এখন নিজের রুমে যা তাড়াতাড়ি। কেউ এত রাতে তোকে আমার রুমে দেখে নিলে অন্য কিছু ভাববে। কি ভাববে? বাহ, প্রশ্ন করার সাহসও হয়ে গেল। যা রুমে যা, মেসেজে বলছি। ঠিক আছে। প্রিয়তা রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে। উপহারের ব্যাগ থেকে শাড়ি আর জামা বের করে দুই হাতে নিয়ে গালের সাথে লাগায় আর বলে, আপনার পছন্দ কখনো বাজে হতেই পারে না ইয়াশ ভাই। আপনি এত এত পছন্দের জিনিসের ভিড়ে আমাকে পছন্দ করে নিলেও তো পারেন। আর কত ছোট ছোট ট্রিট করবেন? আপনি আমাকে যতটা ছোট ভাবেন আমি ততটাও ছোট না ইয়াশ ভাই। আপনাকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে যতটা বড় হওয়া প্রয়োজন ততটুকু বড় আমি অনেক আগেই হয়ে গিয়েছি। যদি আপনি এত শাসন না করে আমাকে ভালোবেসে একটু বুঝতেন। ফোনে শব্দ হতেই সাথে সাথে হাত নিয়ে দেখে ইয়াশ আবার মেসেজ করেছে। উচ্চ মাধ্যমিকও দিয়েছিস, এবার অনার্সে ভর্তি হবি, আর এটা জানিস না যে একটা প্রাপ্তবয়স্ক ছেলের রুমে একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে এত রাতে দেখলে কি ভাবতে পারে? ইয়াসের মেসেজটা দেখে এবার যেন প্রিয়তার আরেকটু ছোট হতে ইচ্ছে হচ্ছিল, কথা বেশি বলতে ইচ্ছে হচ্ছিল। ইয়াস ভাইকে বুঝিয়ে দিতে ইচ্ছে করছিল যে সেও জানে, খুব ভালো করে বিষয়টি জানে। এবার যে একটু চঞ্চল হতেও মন চাইলো প্রিয়তা, যদি তাকে বলে দেওয়া যেত আমি সবই বুঝিয়ে আসবাই, শুধু সাহসের অভাবে বুঝিয়ে দিতে পারি না আপনাকে। আমি তো আপনার বোন, আপনার মাথা ধরেছিল শুধু ওষুধ দিতে গিয়েছিলাম, প্রয়োজন পড়লে আরো অনেক কিছু করতাম। প্রথমত তুই আমার চাচাতো বোন, নিজের আপন বোন না। এত রাতে একা একটা ছেলের রুমে একা একটা মেয়েকে দেখলে কথা হতেই পারে। এটা হয়তো আমাদের শহরে খুব ছোট ব্যাপার, কিন্তু গ্রামে তো এগুলো বিশাল ব্যাপার। কিছু কিছু জিনিসের কলঙ্কেও ভালোবাসা থাকে ভাইয়া। তা থাকে। আচ্ছা ভাইয়া, এবার ঘুমাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে। না, এখনই তাকে বুঝিয়ে দেওয়া যাবে না, এটা ভেবে ফোনটা পাশে রেখে দেয় প্রিয়তা। ভালোবাসা অতি সহজে বুঝিয়ে দিতে নেই, সময়ের সাথে সাথে প্রেম গাঢ় হয়। প্রিয়তার অনেক সময় লাগবে এটা বোঝাতে যে সে যেটাকে তার ভালোবাসার নাম চিনেছে সেটা কি আসলে তার ভালোবাসা নাকি মোহ। প্রিয়তার বয়স এখন 20 পার করেছে, তবুও তার নিজের ভয় লাগে, সত্যি যদি এটা মোহ হয় তাহলে কি করবে সে? নিজের চেয়ে আর কাউকে যে বেশি ঠকানো হবে না, প্রিয়তা মনে মনে ভাবে। আপনি আমার প্রিয় প্রেমিক, আপনাকে আমি কোনোভাবেই মোহ বানাতে চাই না। আপনি আমার শৈশবের লজ্জা, কৈশোরের ভালো লাগার, এখন আমার ব্যক্তিগত প্রেম, শুধু আমার। ইয়াসের কথা ভাবতে ভাবতে সে কোনো এক সময় ঘুমিয়ে যায়। ছোট বাচ্চাদের মতো উপহারগুলো বুকে জড়িয়ে শুয়ে পড়ে প্রিয়তা। এদিকে ইয়াস ভাবছে প্রিয়তার কথা। সে কি তার শাসন বা কথাবার্তা কিছুই বোঝে না?
যে সে প্রিয়তাকে ঠিক কতটা পছন্দ করে। প্রিয়তা কি এতটাই অবুঝ, কিছুই বুঝতে পারে না? প্রতিদিন মাঝরাতে যখন প্রিয়তাকে অনলাইনে দেখা যায়, সে বারবার প্রিয়তার প্রোফাইল ঘুরে বেড়ায় আর একটা মেসেজের অপেক্ষা করে। কিন্তু না, বাড়িতে আসলে সে সামনেই আসতে চায় না। মেসেজে আর কি কথা বলবে? তাকে দেখে ইয়াশ দাঁড়িয়ে আছে, সাথে সাথে যেন হৃৎপিণ্ডের লাফালাফি শুরু হয়ে যায়। ডান হাত দিয়ে বুকে হাত দিয়ে জুড়ে জুড়ে শ্বাস নিতে থাকে প্রিয়তা। যতই তোকে ভালোবাসি না কেন, তোর মনের খবর না জেনে তোর কাছে আমার আমি নামক বইটির একটা পৃষ্ঠাও খুলবো না প্রিয়। ভালোবাসলেই সেটা প্রকাশ করতে হবে। যাকে ভালোবাসি তাকে জানিয়ে দিতে হবে আমার মাঝে এমন কোনো ব্যাপার নেই। এতদিন যেহেতু তোর জন্য অপেক্ষা করছি, তোর মনে কেউ আছে কিনা সেটা জেনেই তারপর আমার ভালোবাসার অবস্থানের কথা ভাববো। আমি জোর করে তোকে চাইবো না কখনো। ভালোবাসার মানুষকে জোর করে কাছে পেতে নেই, তাকে খোলা আকাশে উড়িয়ে দিতে হয়। ভালোবাসা আর ভালোবাসার মানুষের প্রতি টান থাকলে ঠিক সে আপন ঠিকানায় ফিরে আসবেই। পরের দিন বিকেল 5টা। বড় আম্মু, দেখ তো আমাকে কেমন লাগছে এই ড্রেসে। কথাটি শুনে পিছনে দিকে ফিরে তাকালো ইয়াসের মা। মেয়েটাকে যে আজকে অত্যধিক রূপবতী লাগছে, সে জিজ্ঞেস করলো তাকে কেমন লাগছে। এই ক্ষেত্রে যেটা বলা যাবে, বোধহয় সবগুলোই কম হয়ে যাবে। আমার ছেলের পছন্দ আছে, সে নিজেই পছন্দ করে তোর জন্য এই ড্রেসটা কিনেছিল। আর দেখ, তোকে এই ড্রেস কত সুন্দর মানিয়েছে, কত সুন্দর লাগছে। তোমার ছেলে পছন্দ করে কিনেছে, এই জন্য আমার গায়ে মানিয়েছে। কেন, আমি কি দেখতে সুন্দর না? আমি দেখতে সুন্দর না হলে কি তোমার ছেলের কেনা ড্রেস আমার গায়ে মানাতো? ড্রেসটা সুন্দর, কিন্তু কথা হচ্ছে তুই সুন্দর না হলে কোনো কিছুই যত সুন্দর হোক সেটা তোর গায়ে মানাবে না। আর আমার প্রিয় মার তো রূপে গুণের কোনো কিছুরই অভাব নেই। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আরে প্রিয়জি, কি সুন্দর লাগছে তোকে। কথাটা বলতে বলতে রুমে ঢুকে এলো আরশি। অসম্ভব সুন্দর লাগছে তোকে। কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, ইয়াস তো ওই যে বাইরের দিকে যাচ্ছে, ওর নাকি কোন বান্ধবী আসবে দেখা করতে, তো একা না গিয়ে প্রিয়কে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, যা তাহলে। ভাইয়ার সাথে বের হয়ে বিরক্ত অনুভব করিস না। দেখবি রাস্তায় বের হলে মেয়েরা ছেলেরা আমার ভাইটাকে ঘিরে ধরবে। একটা সেলফি প্লিজ। সেটা ভাইয়া বুঝবে, আমি এসবের মধ্যে নাই। যেহেতু পরিচিতি পাওয়া শুরু করেছে, চারদিকে ফ্যান ফলোয়ারও বাড়ছে, বের হলে ঘিরে তো ধরবেই। ভাইয়াকে ঘিরে ধরলে আমি পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবো। কি সুন্দর ডাক্তারি পড়ছে, আবার নাকি ওনার এসব হাবিজাবি করতে হবে। সেটা তুই কি করবি করিস। এখন যা দেখ ভাইয়ার হলো নাকি। আমি এখানেই থাকি। ভাইয়ার রেডি হওয়া হলে এখানে চলে আসবে, তখন বের হব। প্রিয় আপু, ইয়াশ ভাইয়া বের হয়ে গেছে, তোকে যেতে বললো তাড়াতাড়ি। কখন বের হয়ে গেল রে? আমাকে ডাকলেই তো পারতো। ভাইয়া রুম থেকে বের হওয়ার সময় আমার সাথে দেখা, তাই আমাকে বলে দিল তোকে যেন তাড়াতাড়ি বের হতে বলি। আচ্ছা ঠিক আছে বড় আম্মু আর আরশি আপু, আমি গেলাম তাহলে। ঠিক আছে, যা বের হ। বুশরা, একটু আমার সাথে আয় না প্লিজ। হ্যাঁ বল আপু। আমার না খুব ভয় লাগছে। তুই তো জানিস আমি ওনার সামনেই ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারি না, যেতে পারি না। আর সেই আমি কি না ইয়াশ ভাইয়ার সাথে বের হচ্ছি। আমার ভেতরে ভেতরে কি যে চলছে। কি চলছে? টর্নেডো? প্লিজ আপু, ওসব যেন বের হয়ে না আসে। বের হয়ে আসলে আমরা কেউ টিকতে পারবো না। ধুর, মজা করিস না তো। আমার খুব ভয় লাগছে। দেখ, আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। আচ্ছা তুই আমাকে বল, ইয়াশ ভাইকে তোকে বকা দেয় নাকি মারে রে, যে তুই তাকে এত ভয় পাস? আমরা বাসায় থাকি, 4-5টা ভাই বোন, আমরা সবাই তার জন্য কত পাগল। আর তুই ভালোবাসিস, ঠিক আছে, সেটা একটু করে প্রকাশ তো করতে হবে, তাই না? ভালোবাসা প্রকাশ, তাও আবার ইয়াশ ভাইয়ার কাছে? আমি পারবো না রে। প্রকাশ না করলে তার অবস্থাটা বুঝবি কি করে? আমার তো মনে হয় সেও তোকে পছন্দ করে। কত যত্ন করে নিজে পছন্দ করে ড্রেস নিয়ে আসছে। সে সবার সাথেই ভালো ব্যবহার করে, মিশে। তোদেরও তো কত ভালোবাসে। কিছু হলেই শাসন করে। আর আমাকে করে না বলছিস? আরে এত কথা না, যা তো। যাবো, কিন্তু ভয় লাগছে। সাহস নিয়ে বের হ। আর কি হয় না হয় বাসায় এসে আমাকে বলবি, না বলে তোর মাকে বলে তোর বিয়ে দিয়ে দেব।
শুধু শুধু ব্ল্যাকমেল। যা, এসে বলবো আমি এখন আসছি। প্রিয়তা বাড়ির বাইরে এসে দেখে ইয়াশ ভাই তার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ইয়াশকে দেখা মাত্র যেন প্রিয়তা তার পার সামনে এগোচ্ছে না। এমনিতেই ইয়াশকে দেখলে প্রিয়তার হৃৎপিণ্ড ব্যাহাপানা শুরু করে, তার উপর আবার ওনাকে কালো রঙের পোশাক কি পরতে বলেছে। প্রিয়তা এগোতে চেয়েও এগোতে পারছে না, জোরে জোরে শ্বাস প্রশ্বাস শুরু হয়ে গেছে, সাথে হৃৎপিণ্ড দ্রুত ক্রিয়া। পুরো শরীরটা যেন এক প্রকার ঝাঁকুনি বয়ে গেল, শরীরটাও কাঁপছে। এগোতে না পেরে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল প্রিয়তা। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয়, গাড়িতে ওঠ, দেরি হয়ে যাচ্ছে তো। প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াশ কথাগুলো বলল তাকে, কিন্তু সে তো জানে না তাকে কালো পোশাকে দেখার পর প্রিয়তার কি কি অনুভব করছে। এমনিতেই সে তার সামনে ভয়ে আসতে পারে না, আবার তার উপর আবার আজকে কালো রঙের পোশাক পরলে ছেলেদের তুলনামূলকভাবে একটু বেশি ভালো লাগে। প্রিয় মানুষ এমন সুদর্শন হলে প্রতিটা মেয়েই চাইবে তার প্রিয় মানুষটি যেন অন্তত কালো পোশাক পরে বাহিরে না যায়। প্রিয়তা ইয়াশের কথা শুনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, সামনের দিকে এগিয়ে গাড়িতে গিয়ে বসলো। ইয়াশও গাড়িতে গিয়ে বসে ড্রাইভ করা শুরু করলো। আমাকে কেমন লাগছে রে? যার সাথে আমি আজকে দেখা করতে যাচ্ছি সে কি আমাকে পছন্দ করবে? মানে, আপনি না বললেন আপনি আপনার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছেন? হ্যাঁ বান্ধবী, সে বাইরের দেশে থাকতো, কয়েকদিন হলো দেশে ফিরেছে, আর আমি এখানে এসেছি শুনে এখানে এসেছে দেখা করতে। তাহলে পছন্দ করা না করার কথা আসছে কেন? যদি পছন্দ হয়ে যায় তাহলে সে আমাকে জানালে আমরা বিয়ে করে নেব। আমার তো বিয়ের বয়স হয়ে গেছে। ও আচ্ছা, আমি ভেবেছি আপনার সাথে যারা কাজ করে তাদের কাউকে হয়তো আপনার পছন্দ। যাই হোক, সুন্দর লাগছে, তার পছন্দ হয়ে যাবে। প্রিয়তার কথা শুনে ইয়াশ মিটিমিটি হাসতে থাকে। প্রিয়তা এই হাসির কারণ বুঝতে পারে না, হয়তো তাকে পছন্দ হবে এই কথা বলায় খুশি হয়ে হাসছেন, কিন্তু ইয়াশের এই কথাটি শুনে প্রিয়তার খুব খারাপ লেগেছে। কেন যেন তার মনে হচ্ছে তার প্রিয় মানুষটিকে কেউ কিনতে আসছে। হয়তো প্রিয়তার এই অনুভূতি তার শুধু নিজস্বভাবেই থেকে যাবে। অবশ্য কিছু কিছু অনুভূতি নিজস্ব থাকাই ভালো, কিছু কিছু অনুভূতি প্রকাশ করলে যুদ্ধ বেঁধে যায়। মানুষের ভালো থাকাটা মুখ্য বিষয় হোক, সেটা বাস্তবে বা কল্পনায়। তবে কল্পনায় সুখী হতে চাইলে বাস্তবতার চোখটা বন্ধ রাখতে হবে। তাই প্রিয়তা আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে সে। কিছুক্ষণ পর, ভাই, আমার শরীরটা ভালো লাগছে না। কেন, কেমন লাগছে? ভালো লাগছে না। আমরা তো বেশি দূরে চলে আসিনি, আপনি বরং আমাকে একটা গাড়িতে তুলে দেন, আমি বাসায় চলে যাই। আপনি দেখা করে বাসায় ফিরবেন। কিচ্ছু খারাপ লাগছে না, চুপচাপ বসে থাক, বেশি দেরি করব না, আধা ঘন্টার মধ্যে বাসায় ফিরবো। শাড়ি পরা সুন্দর একটা মেয়ে তাদের দিকে এগিয়ে এলো। প্রিয়তা প্রথমেই বুঝতে পেরেছে এটা হয়তো ইয়াশের বান্ধবী। প্রথমে ইয়াশ আর প্রিয়তা দুজনের টেবিলের দুপাশে সিপাই দুজন বসেছিল। মেয়েটা এসে তাদের সামনে এসে দাঁড়িয়ে গেল। ইয়াশ, আরে লাবণ্য যে, কেমন আছিস? বস বস। আমি তো ভালোই আছি। এটা কে? আমার কাজিন এটা। আমি তো এখানকার কিছু তেমন আর চিনি না, তাই ওকে নিয়ে এসেছি। ও আচ্ছা, আমরা কথা বলবো, সে বিরক্ত হবে তো। তা ঠিক বলেছিস। আচ্ছা শোন প্রিয়তা, তুই মাঝখানের ওই টেবিলটায় গিয়ে বস, আমি কিছু অর্ডার দিয়ে দিচ্ছি। ঠিক আছে। কথাটি বলেই প্রিয়তা উঠে অন্য টেবিলে চলে যায়। আজকে ইয়াশের কথায় কেমন যেন অপমানিত হলো প্রিয়তা। সে থাকলে যদি কথা বলায় এতই সমস্যা, তাহলে এখানে নিয়ে আসতে গিয়েছিল কেন? আর এমন কি কথা যে তার সামনে বলা যাবে না? প্রিয়তা বসে বসে ফোন কাটতে থাকে। অনলাইনে গিয়ে দেখে প্রান্ত অ্যাক্টিভ, সাথে সাথে মেসেজ দেয় প্রিয়তা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো না। কেন, কিছু হয়েছে? ইয়াশ ভাই তার বান্ধবীর সাথে দেখা করতে এসেছে, সাথে আমাকেও নিয়ে এসেছে। ভালোই তো, একা তো আর আসেনি। মেয়েটা অনেক সুন্দর। কোনো মেয়ের মুখে অন্য মেয়ের প্রশংসা, বাহ। আমাকে অন্য টেবিলে এসে বসতে বলেছে, তাদের কথাবার্তায় ব্যাঘাত ঘটবে তাই। কি বলো? আমার একদম ভালো লাগছে না। আচ্ছা দেখো কি হয়, আগে এত চিন্তা করো না। কিন্তু চিন্তা তো হচ্ছে। না, এত চিন্তা করতে হবে না। আচ্ছা শোনো, আমার আর অনলাইনে তেমন আশা হবে না, আবার একেবারে নাও আসতে পারি। কেন? সামনেই বিয়ে করছি, আমার উনি আবার
এসব পছন্দ করে না। সে ঠিক আছে, কিন্তু বিয়ে করছেন এটা আগে বলেননি তো? আগে তেমন বলার কিছু ছিল না প্রিয়। আচ্ছা ঠিক আছে, বিবাহিত জীবনে সুখী হন। আচ্ছা আসছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি রে, এটাই সেই মেয়ে? হ্যাঁ এটাই। দেখতে কিন্তু দারুণ, কিন্তু এত সুন্দর মেয়ে খুব কমই দেখেছি। পছন্দ আছে বল। পছন্দ ভালো হবে না, আমার বন্ধু বলে কথা। তবে ওর ব্যাপারটা আমি ঠিক বুঝি না জানিস। কেন কেন? সে আমার সামনেই আসতে চায় না। আমি বাসায় আসার পর সে আমার সামনেই আসেনি। রাতে ছাদে গিয়ে দেখি মেয়ে একা দাঁড়িয়ে আছে, তখনই একটু কথা হলো। সে যদি তোকে পছন্দ করে তাহলে এটা স্বাভাবিক। কেননা কেউ যদি কারো প্রেমে পড়ে তাহলে তার সামনে যেতে কথা বলতে ভয় পায়, লজ্জা পায়, সংকোচ বোধ করে। এটা ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রেই হয়, তোর হয় না? সেটা আর বলতে, পিচ্চিকে দেখলে এমনিতেই গা কাঁপতে থাকে, হার্টবিট বেড়ে যায়। মনে হয় কেউ কাছে থাকলে নিশ্চিত বিটের শব্দ শুনতে পারত। কিভাবে যে নিজেকে আয়ত্তে রাখি তোকে কি বলবো। তোর তো এই কথা শুনে যাচ্ছি সেই 5 বছর আগের থেকে। সে আগে ছোট ছিল, এখন তো নেই। তুই কিন্তু চাইলেই কথা বলে দেখতে পারিস। তুই পাগল হয়ে গেলি নাকি? একবার ভাব, ওর দিক থেকে যদি এমন না হয় তাহলে সম্পর্কটা কেমন হবে? সব আমার মায়ের দোষ। কেন আন্টি, আবার কি করেছে? ছোটবেলা থেকে তাকে বৌমা বৌমা করেছে, এখন আর আমি কাউকেই ভাবতে পারি না তার জায়গায়। হাসিস না তো, কি করব সেটা বল। আচ্ছা আচ্ছা। তাকে দেখলে আমার শূন্য মনে প্রেম মাথাচাড়া দিয়ে ওঠে। এটা তাকে আমি কি করে বোঝাই? চল প্রেম করি। কি বলিস, আমার সে আছে? আরে ধুর, আমি কি তোকে সত্যি সত্যি প্রেম করতে বলছি নাকি? দেখ না আমাদের অভিনয় দেখে সে কেমন রিয়াক্ট করে। এখানেও আমার অভিনয় চালিয়ে যেতে হবে, চল সমস্যা নেই। প্রিয়তা বারবার শুধু ইয়াশ আর লাবণ্যের দিকে আর চোখে দেখছে আর আগে ফুসছে। ইচ্ছে তো করছে এখনই উঠে ইয়াশের হাত ধরে টেনে নিয়ে বাহিরে চলে যেতে, কিন্তু সেটা পারবে না। হঠাৎ করেই দুজনে হাত ধরা দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব হয় প্রিয়তার। এক মুহূর্তের মধ্যে চোখে পানি চলে আসে। এটাই কি তবে হওয়ার ছিল? হাত ধরে একে অপরের সাথে হেসে হেসে কথা বলা, মাঝে মাঝে খাইয়ে দেওয়া, এত কিছু প্রিয়তা নিতে পারছিল না। সে সাথে সাথে উঠে বাইরে চলে যায়। দেখ, মেয়েটার দেখতে না পেরে বের হয়েই চলে গেল। মেয়েরা কখনো নিজের পছন্দের মানুষকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে জানে না। আমি নিশ্চিত সে তোকে ভালোবাসে। তোর কথা যেন সত্যি হয়, কারণ বেস্ট ফ্রেন্ড আর কাজিনের মধ্যে দুইজনই দুজনকে পছন্দ না করলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। চিন্তা করিস না, তোরা দুজন এক হতে পারবি। বিয়েতে দাওয়াত দিস, তখন আবার তোর বউ আমাকে মারতে আসবে না তো? কি যে বলিস না। সত্যিই তো বলছি। আমি প্রিয়কে খুব ভালোবাসি রে। সেটা আমি জানি ইয়াশ। গত 5 বছর ধরে আমি তাকে অনুভব করি। শোন, একটু একটু করে তাকে তোর এই অনুভূতির কথা জানাতে থাক। দেখ তো সে কেমন ভাবে নেয়। দেখি, চল এবার বের হই। অনেকক্ষণ ধরেই তো বাহিরে আছে মেয়েটা। ঠিক আছে, চল আজকের মতো উঠি। লাবণ্য বিদায় নিয়ে চলে গেল। ইয়াশ খেয়াল করে বাইরে কোথাও প্রিয়তা নেই। সে তাড়াহুড়ো করে গাড়ির কাছে আসে, না এখানেও নেই। আশেপাশে কোথাও নেই দেখে ফোন বের করে প্রিয়তাকে কল দেয় ইয়াশ, কিন্তু তার ফোনও বন্ধ বলেছে। ইয়াশ এবার চিন্তায় পড়ে যায়, কোথায় গেল মেয়েটা একা একা। তার কিছু হলে যে ইয়াশ নিজেকে ঠিকাতে পারবে না। ইয়াশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে প্রিয়তাকে খুঁজতে। আশেপাশে প্রিয়তাকে না পেয়ে বাসায় ফিরে আসে ইয়াশ। মাথায় যেন চিন্তার সাথে একরাশ অভিমান আর রাগ বর করেছে। দ্রুত হেঁটে প্রিয়তার মায়ের কাছে চলে যায় সে। ছোট মা। হ্যাঁ ইয়াশ বল। তোমার মেয়ে কোথায়? আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম, এর মাঝে সে উধাও হয়ে গেল। তুই চিন্তা করিস না, আমাকে কল দিয়েছিল, ওর বান্ধবীর বাসায় আছে। কি? আমাকে না জানিয়ে বের হয়ে কেন গেল সে? তুই নাকি ব্যস্ত ছিলি, তাই ওর বের হয়ে গিয়েছে তোকে না বলে। তুই খুঁজতে পারিস জন্য আমাকে কল দিয়ে বলেছে। কখন আসবে? কালকে বিকেলে আসবে বলল। ও আচ্ছা। চিন্তা করিস না, ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। ইয়াশ রুম থেকে বের হয়ে যায়, কিন্তু তা প্রকাশ করে না সে। ওই মেয়ে বাসায় আসুক কালকে, এরকম ব্যবহার করার মজা আমি ওকে বুঝিয়ে দেব। সাহস কত বড়!
আমার সাথে বের হয়ে আমাকে না জানিয়ে বান্ধবী বাসায় চলে গেল। আচ্ছা বলবি তো কি হয়েছে তোর? তখন থেকে এসে বারান্দায় মন খারাপ করে বসে আছিস। তুই কি চাচ্ছিস আমি চলে যাই? তা চাইবো কেন? তুই এইভাবে মন খারাপ করে বসে আছিস তাই জিজ্ঞেস করছি। কি হয়েছে তোর বল তো? বাসায় কিছু হয়েছে নাকি? আঙ্কেল তোকে শহরে ভর্তি করবে না বলে মন খারাপ? ইয়াশ ভাইয়া, ইয়াশ ভাইয়া কি হয়েছে তার বল তো? চুপ করে থাকবেন একদম। প্রিয় বল কিছু। প্রিয়তা প্রথম থেকে সবকিছু বলতে শুরু করে। তার ভালো লাগা তৈরি হওয়া থেকে শুরু করে প্রেমে পড়া, আজকে ঘটে যাওয়া ঘটনা সব বলে দেয় তামান্নাকে। প্রিয়তার অবস্থা দেখে তামান্নার এবার আসলেই খারাপ লাগছে। ইয়াশ ভাইয়া তার কাজিনের জন্য হয়তো কথাগুলো তাকে জানায়নি, তবে তার যতটুকু মনে পড়ে ইয়াশ ভাইকে নিয়ে কেউ পছন্দের কথা বললেই প্রিয় রেগে যেত। আচ্ছা কান্না থামা, এত কান্না করে কি কিছু হবে বল? উনি যেহেতু কাউকে সত্যিই পছন্দ করেন, তাহলে তোর আর ওনাকে নিয়ে ভাবা উচিত নয়। উনি আমার, একান্তই আমার। দেখ প্রিয়, পাগলামি করিস না। তুই নিজেকে সরিয়ে নে এসব থেকে। তুই যদি এটা নিয়ে তার সাথে কথা বলতে যাস তাহলে তোদের বাড়ির সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বাইরের কেউ হলে ভেবে দেখতে বলতাম। সব খারাপ কেন আমার সাথেই হয় বলতো? আমাকেই কেন সব কিছু হারাতে হয়? আমাকেই কেন নিজেকে ভালোবাসার মানুষের থেকে সরিয়ে নিতে হয়? আমার পছন্দের জিনিসগুলো, পছন্দের মানুষগুলোর উপরেই কেন অন্য কেউ নজর দেয়? আমি কাউকে খুব ভালোবাসি, বিশ্বাস কর তামান্না। আমি ওনাকে খুব ভালোবাসি, বিশ্বাস কর তামান্না। খুব বেশি ভালো না বাসলে কেউ কারোর জন্য কান্না করে না প্রিয়, কিন্তু এখানে কিছুই করার নেই। তুই শুধু ওনাকে ইগনোর করে যাবি। মন শক্ত রাখতে হবে, বুঝেছিস? আমি এমনিতেও ওনার সামনে যাই না, এখন তো আরো যেতে পারবো না। মানুষটা অন্য কারো হয়ে গেছে তামান্না। ওনাকে দেখলে, ওনার কণ্ঠ শুনলেই তো আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আগে তো অন্য কারণে ওনার সামনে যেতাম না, কিন্তু এখন তো। প্রিয়, এরকম করলে কিন্তু আমার ভালো লাগবে না। দেখ, এবার কিন্তু আমারও খারাপ লাগছে। মানুষটা কেন আমাকে একটুও ভালোবাসলো না বলতে পারিস? কি এমন হতো আমাকে ভালোবাসলে? ওনার তো কোনো ক্ষতি হতো না। কথাগুলো বলেই আবার কান্না শুরু করে দেয় প্রিয়তা। তাকে বুকে জড়িয়ে নেয় তামান্না। মেয়েটার কষ্ট যে আর দেখতে পারছে না সে। পরদিন সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকে মায়ের সাথে দেখা করেই নিজের রুমে চলে যায় প্রিয়তা। রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয় সে। গোসলটা করে রুমে এসে বিছানায় বসে চুল শুকিয়ে নেয়। হঠাৎ ইয়াসের দেওয়া শাড়ির কথা মনে হলো। আলমারি থেকে শাড়িটা বের করে নেয়। কিছু একটা মনে পড়তেই আবার চোখ দিয়ে দুপুরটা পানি গড়িয়ে পড়ে। টেবিল থেকে ডায়েরি আর ইয়াসের ছবি নিয়ে বিছানায় রেখে দেয়। এগুলো যে এখন তাকে বড্ড পীড়া দিচ্ছে। রাতে খাবার সময় হলে প্রিয়তার মা তাকে ডেকে নিয়ে যায় সবার সাথে বসে খাওয়ার জন্য। প্রিয়তা জিনিসগুলো লুকিয়ে রেখে খেতে চলে যায়। বাসার সবার সাথে খেতে বসেও তার মন খারাপ। এই প্রিয়, শোন, তুই, আমি, আরশি আর বুসরা 4 জন মিলে কিছু কেনাকাটা করতে যাব, ঠিক আছে? তোমরা 3 জন যেও। আমার যেতে ইচ্ছে করছে না আপু। যেতেই হবে, খারাপ লাগুক বা ভালো লাগুক। শরীরটা ভালো নেই আপু। আমার বিয়ে কি প্রতিদিন হবে নাকি? তবু এরকম করছিস? আচ্ছা ঠিক আছে, যাব। প্রিয়তার পাশের চেয়ার খালি থাকায় ইয়াস এসে চেয়ার টেনে বসে সেখানে। প্রিয়তা তখনই উঠে যাবে, কিন্তু ইতিভাবে যায় না যে সবাই কিছু সন্দেহ করতে পারে। আর হয়তো দেখা গেল সে উঠে যাওয়ার কারণে ইয়াস ভাই আর খাবেই না। দুজন এত কাছাকাছি বসে অথচ কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। এদিকে প্রিয়তার আগের মতোই অবস্থা, আমার সাথে পাওয়ার সমান অভিমান আর অভিযোগ। এত কাছাকাছি থেকেও যে মনের দূরত্ব বহু ক্রোশ বেড়ে গিয়েছে। এই দূরত্ব খুবই বুঝবে, আদৌ বুঝবে কিনা কে জানে। কিছুক্ষণ পর আর এইভাবে থাকতে না পেরে উঠে চলে যায় প্রিয়তা। এরপর পিছনে কি হলো সেটা তাকিয়ে দেখার সাহস করেনি সে। রাত 10টার দিকে সবাই যখন নিজের রুমে চলে যায় তখন সে চুপি চুপি রান্নাঘর থেকে লাইটার নিয়ে ডায়েরি আর শাড়ি পুড়িয়ে ফেলতে ছাদে চলে যায়। কোনো কিছু আর অবশিষ্ট রাখতে চায় না সে। ডায়েরির পৃষ্ঠা ছিঁড়তে যাবে, অমনি কেউ এসে সেটা প্রিয়তার হাত থেকে কেড়ে নেয়। প্রিয়তা ভয় পেয়ে যায়। তাকে দেখে ইয়াস দাঁড়িয়ে আছে। আপনি? তুই আজকেও এত রাতে এখানে কি করছিস? গতকাল তুই আমাকে না বলে বের হয়ে গিয়েছিলি কেন? আপনারা ব্যস্ত ছিলেন এই জন্য আর বিরক্ত করিনি। ফোন বন্ধ রেখেছিলি কেন? চার্জ ছিল না। সব প্রশ্নের উত্তর সাজিয়ে রেখেছিস তাই না? তোর একবারও মনে হয়নি যে আমাকে অন্তত একবার বলে যাওয়া উচিত?
আপনারা তথাকথিত রোম্যান্সে ব্যস্ত ছিলেন, দেখতে পারছিলাম না আমি। বোনকে নিয়ে যেয়ে অন্য একটা মেয়ের সাথে হাত ধরে অশ্লীলতা না বাড়ালে কি হতো? কি হতো এত বেহায়াপনা না করলে? কথাটা বলা মাত্র ঠাস করে একটা চর বসে যায় প্রিয়তার গালে। প্রিয়তা গালে হাত দিয়ে ইয়াসের দিকে তাকিয়ে থাকে। একে তো পাড়ার সমান অভিমান, তার উপর এরকম করে বসে ইয়াস। এটা যেন মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল প্রিয়তা। কাটা শরীরে লবণ ছিটিয়ে দেওয়ার মতো হয়ে যায় ব্যাপারটা। প্রিয়তার একটা কথাও না বলে ইয়াসের হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে আর চেয়ার থেকে শাড়িটা নিয়ে চোখ মুছতে মুছতে চলে যায় নিজের রুমে। ইয়াস পরিস্থিতি বুঝে ওঠার আগেই এত কিছু হয়ে গেল, ঠায় দাঁড়িয়ে থাকে। সে আসলে প্রিয়তার সাথে এমন করতে চায়নি, কিন্তু হয়ে গিয়েছে। প্রিয়তার মুখে যে তখন লাগাম ছিল না। সারা রাত প্রিয়তার কথা ভেবে ইয়াস ঘুমাতে পারে না। মেয়েটা এমন কেন করে? যে কারণে রেস্টুরেন্টে যাওয়া সেটা না হয় উল্টো ব্যাপার হয়ে গেল। প্রিয়তা এমনভাবে কথা বললো যেন সে রেস্টুরেন্টের ব্যাপারটা নিতে পারেনি। এটাই তো হওয়ার ছিল, কিন্তু সেটা কি কারণে? ইয়াস তার সামনে হাত ধরেছে তার জন্য, নাকি অন্য কোনো কারণ? এর আগের দিন বাড়িতে যেন আনন্দ খুশি বেড়ে গিয়েছে, কত হইচই করছে সবাই। বড়রা কাজে ব্যস্ত আর ছোটরা আনন্দ করতে। সব বোনেরা অর্থাৎ আরশি, প্রিয়তা, বুশরা সবাই ঠিক করেছে আজকে সবাই শাড়ি পরে লুবনাকে হলুদ আর মেহেদি পরাবে। কেউ লাল কেউ নীল পরবে বলে ঠিক করে। কিন্তু প্রিয়তা তো সবসময় নজর আটকে থাকে তার মায়ের গত বছরের কেনা সাদা শাড়িটায়। কোথায় বসে সবাই মেহেদি পরবে জায়গাটা ঠিক করে সবাই তৈরি হয়ে চলে যায়, কারণ লুবনাকে রেডি করাও শেষ। রাতে সবাই মেহেদি পড়া শেষ করে বসে আছে। সারাক্ষণ বাহিরে থেকে বাসায় এসে প্রিয়তাকে এই অবস্থায় দেখবে এটা ভাবতেই পারেনি ইয়াস। সাদা রঙের যে কম রূপবতী লাগছে না প্রিয়তাকে। এবার যে তার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে ইয়াসের। ইচ্ছে করছে আজকে সব জানিয়ে দিতে। তাকে সারিতে দেখে যে প্রণয়ের ঝড় উঠে গিয়েছে ইয়াসের মনে। কাছে পেতে ইচ্ছে করছে, দুদণ্ড চেয়ে দেখতে ইচ্ছে করছে। গল্প করার মাঝে মাঝে হাসিটা যে তার বুকে আঘাত করছে, তার হাসি আর পরনের শাড়ি যে ইয়াসের প্রেমিক সত্তা জাগিয়ে তুলেছে। আবার তখনই বাড়ির বড় ছেলের সত্তা জেগে উঠে ধমক দিয়ে বলছে, না ইয়াস, ওর তো চাচাতো বোন, তোর এত বেহায়া হওয়া সাজে না। পরক্ষণে আবার প্রেমিক সত্তা জেগে উঠেছে, বারবার বলছে, এর আগে অনেক এরকম সম্পর্ক হয়েছে, আবার বিয়েতেও রূপ নিয়েছে। না, প্রিয়তাকে ব্যক্তিগতভাবে একটু না দেখলে তার শান্তি লাগবে না। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি মা, মাথাটা ব্যথা করছে। কি বলিস? লুবানার কালকে বিয়ে আর এখন তোর মাথা ব্যথা? বাড়িতে সবাই আনন্দ করছে আর তুই মাত্র বাসায় ফিরছিস? হ্যাঁ মা, একটু বাইরে ছিলাম। বাড়িতে তো সব মেয়েলি অনুষ্ঠান, আমি কি করব এখানে থেকে? আমি রুমে যাচ্ছি, থাকো, মাথাটা খুব ধরেছে। আমি কি প্রিয়তাকে পাঠিয়ে দেবো মাথা টিপে দেওয়ার জন্য? না মা, সে আনন্দ করছে, থাকুক এখানে। পিচ্ছি মেয়ে দেখো সবার সাথে কত মজা করছে। প্রিয়তা পিচ্ছি। আচ্ছা, তুই রুমে গিয়ে বিশ্রাম কর। ঠিক আছে মা। ইয়াসের এবার সত্যি প্রচন্ড মাথা ব্যথা করছে, বিছানা শুয়ে গড়াগড়ি করছে। মাথা ব্যথার জন্য তাকে তো কষ্ট হচ্ছে, চোখ লাল বর্ণ ধারণ করেছে। হঠাৎ দরজায় শব্দ শুনে তাকে দেখে প্রিয়তা অবশেষে হুড়পুরি তার দরজায়। ইয়াস আর তাকে থাকতে না পেরে চোখ বন্ধ করে নেয়। সেদিনের অভিমান যেন আবার মাথাচাড়া দিয়ে উঠে। প্রিয়তা নক করার পর কোনো অনুমতি না পেয়ে প্রশ্ন ছুড়ে মারল ইয়াসকে, ভাইয়া আমি কি চলে যাব? কোনো উত্তর না পেয়ে সে আবার কথাটি বলল, কিন্তু এবারেও কোনো উত্তর না পেয়ে তার কেমন যেন লাগলো। সত্যি সত্যি বেশি অসুস্থ হয়ে গেল না তো? প্রিয়তা দৌড়ে ভেতরে চলে গেল। খাটে বসেই ইয়াসের মাথায় হাত রাখতেই ইয়াস চোখ খুলে তাকায়। কি ভয়ঙ্কর লাগছে দুটো চোখ, দেখতেও ভীষণ অসুস্থ লাগছে। খুব খারাপ লাগছে আপনার ভাইয়া। না, তুই আসতে গেলি কেন? যা এখান থেকে। যাওয়ার জন্য আসিনি, মানুষজন তো ভালোবাসতে জানে না, শুধু জানে চর মেরে কাঁদাতে। মানুষ ভুলেই যায় আমি আর এখন ছোট নেই, প্রাপ্তবয়স্কা আমি, আমার গায়ে হাত তুলতে নেই। তুই কি আমাকে এখন জ্ঞান দিতে এসেছিস? যা তো রুম থেকে যা, শরীর খারাপের সাথে মন মেজাজও খারাপ আছে আজ। সবসময় জ্ঞানী বা কেন মনে করেন বলেন তো? কি মনে করব? শোন, ছোট ছোটর মতো থাকবি, একদম বড় বড় কথা বলবি না বলে দিলাম। ওষুধটা খেয়ে নিন, ওঠেন। রেখে যা, আমি খেয়ে নেব। না, আপনি এখনই খেয়ে নেন, তাহলে ভালো লাগবে।
খেয়ে নেব পরে। তুই যা, বাইরে সবাই আনন্দ করছে, তুই এখানে থাকিস না। চলে যাচ্ছি, আগে ওষুধটা খেয়ে নেন প্লিজ। আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক খারাপ লাগছে আপনার। তুই নিজেই আমার মাথা ব্যথার ওষুধ কেন হয়ে যাচ্ছিস না প্রিয়? মনে মনে কথাটি আওড়াতে থাকে ইয়াশ। তোর চোখে পানি কেন? কাজল দিয়েছি, চোখ ব্যথা করছে তার জন্য। ও আচ্ছা, যা এবার বাহিরে গিয়ে আনন্দ কর, শুধু শুধু এখানে থাকতে হবে না। থাকি না একটু? থাকবি কেন? এমনি ইচ্ছে করছে না যেতে, একটু পরে যাই প্লিজ। আর আপনারও তো খুব খারাপ লাগছে। আমি তোকে যেতে বলেছি প্রিয়তা। প্লিজ ভাইয়া। ঠিক হয়ে যাবে, ওষুধ তো খেয়ে নিয়েছি। তবু আমি পড়ে যাব বাহিরে। আমি আপনার কথা শুনছি না। এবার কি উঠে তোকে রুম থেকে বের করে দিতে হবে আমার? দেখ, বিয়ের আগের দিন অশান্তি করিস না, বের হয়ে যা। সবাই বাহিরের উঠোনে আছে, বাড়িতে একটা মানুষ নেই, কেউ দেখলে খারাপ ভাববে। এত ভয় পান কেন আপনি? ভয় পাই মানে? তোর সম্মানের ভয় না থাকলেও আমার আছে, আর সেটা খুব বেশি পরিমাণে। আপনাদের তো হয়তো আর তাড়াতাড়ি শহরে যাওয়া হবে না, আর যাওয়া হলেও আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। কেন? আর একটা বিয়েতে আপনাদের যোগ দিতে হবে না? আরেকটা বিয়ে মানে? কিছু না, আমি আসছি। কাউকে সম্মান নষ্টের বিপদে ফেলতে চাই না। আমার না হয় সম্মানের ভয় নেই, সম্মান নষ্ট করতে পারি। আপনি তো তা পারেন না, তাই না? বড় সম্মানের মানুষ আপনি। কথা শেষ না করতেই সেদিনের মতো আরেকটা থাপ্পড় পড়ে যায় প্রিয়তার গালে। প্রিয়তা আজকে কোনোভাবেই এটা আশা করেনি। টলমলে চোখে গালে হাত দিয়ে বসে থাকে প্রিয়তা। ফোটায় ফোটায় চোখে পানি গাল বেয়ে পড়তে থাকে তার। ভালোবাসায় এত কষ্ট কেন? কেনই বা এত অভিমান নামক দূরত্ব? একটু ভালো থাকার আহাজারি কেন প্রিয় মানুষটি বুঝতে পারে না? প্রিয়তা চুপ করে ইয়াসের দিকে তাকিয়ে আছে। ইয়াসও কিছু বলতে পারছে না। কেন এত লাগাম ছাড়া কথা বলে সে? ইয়াস তো তার সম্মানের কথা ভেবেই তাকে চলে যেতে বলেছে, কারণ কলঙ্ক লাগলে নারী শরীরে লাগে, পুরুষের না। আজকের পর থেকে আর কখনো আমি আপনার সামনে আসব না। আপনি বললেন না যে আমি আপনার থেকে দূরে দূরে কেন থাকি? এই কারণগুলোর জন্যই আমি আপনার কাছে আসলেই এমন কিছু করে ফেলি যেটা আপনার পছন্দ হয় না। এই যে আপনি আজ প্রায় সপ্তাহখানেক এসেছেন, সব মিলিয়ে কি আমাদের 2 ঘন্টাও সময় নেওয়া হয়েছে? অথচ দেখুন কত কিছু হয়ে যায়। তুই কথা বলার সময় একটাবার চিন্তা করে দেখিস না যে তুই কি বলছিস? আমি তো কথা বলতে চাইনি, কথা বলি না, কম বলি, প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না। এখানেও আপনার সমস্যা। আসলে আমি মানুষটাই আপনার জন্য সমস্যা। তোর কথা কম বলাই ভালো, বেশি বললেই তুই লাগামহীন হয়ে যাস। আর কত অপমান করবেন? আমারও যে একটা সম্মান আছে, এটা ভুলে যান কেন আপনি বারবার? আপনার এই অপমান আমি নিতে পারি না, এই জন্যই কথাগুলো বলি। আশেপাশে আসা তো বাদ দিয়েছিসই, চোখের সামনেও যেন না দেখি আর তোকে। পরের বার এসে আর দেখতে হবে না, তখন অন্য কারো থেকে শুনতে হবে কথা। মেয়ে মানুষের শখ, মন্তব্য, ইচ্ছে, ভালোবাসা কোনোটাই থাকতে নেই। কি বলতে চাইছিস তুই? পরবর্তীতে এসে আমি বিদায়ের অংশ নিয়ে আপনাকে ছাড়া কিভাবে সম্ভব হবে বলেন? আমি আপনার শত্রু হয়ে গিয়েছি এখন। শত্রুকে বিদায় তো করতেই হবে, চলে আসবেন। আর সত্যি আপনার যেহেতু এত সমস্যা, এই প্রিয়তা আর কখনো আসবে না আপনার আশেপাশে। কথাগুলো বলেই প্রিয়তা বের হয়ে চলে গেল। শেষ কথাগুলো যেন ইয়াসের মাথার উপর দিয়ে গেল। বিদায় দিতে আসবো মানে? বিয়ে মানে ওর কি বিয়ের কথা চলছে নাকি? এটা কিভাবে হতে পারে? না, এটা কিছুতে হতে পারে না। প্রিয়তা অন্য কারো কিছুতে হতে পারে না। ইয়াস ঠিক করলেও আর দূরে নয়, সবচেয়ে কাছে তার প্রিয়তাকেই চায়। প্রিয়তাকে সব জানাবে সে। ভোরবেলা ঘুম ভেঙে যায় ইয়াসের। কিছুতেই ঘুম না আসায় বিছানা ছেড়ে রুমের বাইরে এসে দাঁড়ায়। রুমের দরজার দিকে তাকাতেই খেয়াল করে দরজা বাইরে থেকে আটকানো, মানে প্রিয়তা রুমে নেই। এত সকালে কোথায় গেল সে? বাহিরে দরজার দিকে খেয়াল করতেই দেখে দরজাও বন্ধ, তার মানে বাড়ির ভিতরেই আছে। এখানে ওখানে খুঁজে না পেয়ে ছাদে উঠে যায় ইয়াস। ছাদে গিয়ে দেখতে পায় প্রিয়তা এক পাশে দাঁড়িয়ে আছে। ইয়াসও এগিয়ে যায় সেদিকে। পিছনে কারো পায়ে শব্দ পেয়ে পিছন করে তাকায় প্রিয়তা। প্রিয়তার ঘুরে তাকানো দেখে ইয়াস থেমে যায়। এখানে কি করছিস তুই? আমি কিছু বলেছি প্রিয়তা? প্রিয়তা কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলে ইয়াস তার হাত ধরে আটকে ফেলে। ইয়াসের এমন স্পর্শ পেয়ে প্রিয়তা দাঁড়িয়ে যায়। সামনে যাওয়ার আর সাহস হয় না। তার হাতটা ছাড়িয়ে নিতে ইচ্ছে করছিল না, তবুও সে ছাড়িয়ে নিল। কিছু বলবেন?
তুই আমার উপর খুব রাগ করে আছিস তাই না রে? আপনার উপর কেন রাগ করে থাকবো? 2 দিনের খারাপ ব্যবহারের জন্য। ভুল করেছি তাই অমন করেছেন, শেষ। এরকম আর কোনোদিন হবে না। আপনি আমার বড়, আমাদের ভাই বোনের মধ্যে বড়। ভুল হলে শাসন করার অধিকার আপনার আছে। আমি এখন যাচ্ছি। আজকে তো বিয়ে, সবাই তাড়াতাড়ি উঠে পড়বে। এখানে কেউ আমাদের একসাথে দেখলে অন্য কিছু ভাববে। আমি ছোট থাকলে হয়তো কিছু ভাবতো না, কিন্তু এখন কি ভাববে? আপনি সেটা ভালোভাবেই জানেন ভাইয়া, আর আমার চেয়ে ভালো বোঝেনও। তুই এবার আমাদের সাথে শহরে যাবি? না, আমার ওখানে পড়াশোনা করা হবে না। বাবা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছে। যেখানে বিয়ে হবে সেখানেই যদি কোথাও ভর্তি করে দেয় তাহলে পড়বো, নইলে পড়বো না। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আপনার বিষয়ে আমারই ভাবতে হবে। অপেক্ষা করুন, বিয়েটা হয়ে গেলেই আমি আপনার বাবার সাথে কথা বলছি এই বিষয়ে। আমার বিষয়ে আপনার ভাবতে হবে না, বললাম তো। মাথা যেহেতু আছে, ভাবতে তো হবেই। আমি আসছি। কথাটা বলতে দেরি হলেও প্রিয়তার যেতে একটু দেরি হয়নি। ইয়াসকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত চলে যায় সে। ইয়াস দাঁড়িয়ে থেকে তার চলে যাওয়া দেখে আর ভাবতে থাকে, এত কিসের অভিমান প্রিয়তার? বড় হয়ে যদি তার বেয়াদবির জন্য শাসন করে থাকি তাহলে তো পরবর্তীতে ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু সে রেস্টুরেন্ট থেকে আসার পর থেকে মন খারাপ করে আর অভিমান করে আছে। তবে কি আমি যা ভাবছি সেটা কি করে হয়? কিন্তু সেটাই যদি হয়, আমার চেয়ে বেশি খুশি আর কিছু হবে না। ইয়াস সরাসরি বড়দের সাথেই কথা বলবে ভাবলো। সে আর এভাবে দিন কাটাতে পারছে না। অনেকদিন তো হলো এই একপাক্ষিক ভালোবাসা। তারও তো ইচ্ছে করে সে যাকে এত ভালোবাসে সেও তাকে ভালোবাসুক, তার কাছে আসুক। ইয়াস এবার নিজেও ছাদ থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। আজ লোবনার বিয়ে, বাড়ি ভর্তি মানুষ, সবাই নানান রকম কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। ইয়াসও সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটিয়েছে। বাড়ির বড় ছেলে বলে কথা, সারাদিন এসে একটা বড় প্রিয়তাকে দেখতে পায়নি। দুপুরের শেষ ভাগ, প্রায় বিকেলে সব কাজ শেষ করে ফ্রেশ হতে যাবে, কারণ হয়তো যখন তখন বরযাত্রী চলে আসবে, ওখানে আবার উপস্থিত থাকতে হবে। ইয়াস রুমে এসে নিজের ফোনটা বিছানার উপর পায়, কারণ সে ইচ্ছে করেই নিয়ে যায়নি। যখন তখন যে কেউ প্রয়োজনে অপ্রয়োজনে বারবার ফোন দিয়ে বিরক্ত করে। ফোন হাতে নিয়ে দেখলো স্নেহা 4বার ফোন দিয়েছে, একবার রিসিভ করা হয়েছে, কিন্তু ফোন রিসিভ কে করলো? ইয়ার সাথে সাথে স্নেহাকে কল দেয়, আর কল রিসিভও হয়। স্নেহা কল দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু পরে একটা মেয়ে রিসিভ করে বলল তুমি ব্যস্ত আছো। আর কিছু বলেছে? মানে কে সে? না, সেটা বলে নাই। জিজ্ঞেস করলো যে আমি কে। আমিও বলে দিয়েছি আমি ইয়াসের প্রেমিকা। কি, তুমি আমার প্রেমিকা কিভাবে হলে? যখন তখন যাকে তাকে যা তা কেন বলে বেড়াচ্ছ? আমি তো মজা করে বলছি, আমি তো জানি তোমার বিষয়টা। আর আমার মনে হয় তোমার সেই কল রিসিভ করছিল, বিষয়টি দেখে নিও। রাখছি। তার মানে প্রিয়তা কল রিসিভ করেছিল? এবার বিষয়টা সত্যি সত্যি দেখতেই হচ্ছে। ইয়াস ফোনটা রেখে ফ্রেশ হতে চলে যায়। দুপুর দিকে বুশরা আর প্রিয়তা লোবানাকে নিয়ে পার্লার থেকে বাসায় ফিরে আসে। বরযাত্রীও আসার সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি লুবনাকে রুমে বসাতে হবে। প্রিয়তা লুবনাকে রেখে নিজের রুমের দিকে যেতে থাকে। পাশের রুমে যেতেই ইয়াসে ডাক শুনে দাঁড়িয়ে যায় সে। ভেতরে আসবি একটু? না। না মানে? আপনার মান সম্মান নষ্ট হয়ে যেতে পারে। আবার শুরু করলি? বলেন, কি বলবেন? ফোন রিসিভ করেছিস কেন? কার ফোন? ও আচ্ছা, আপনার আরেকটা প্রেমিকা, মানে পুরাতনটা। যেই হোক, তুই কেন আমার ফোন রিসিভ করবি? আমি তো কথা বাড়াইনি, শুধু জিজ্ঞেস করেছিলাম কে আপনি। বললো ইয়াসের জিএফ, এতটুকু। ও আমার বান্ধবী হয়, তোকে মজা করে বলেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো কি বলবো? ভাইয়ের ব্যাপারে ইন্টারেস্ট দেখিয়ে লাভ আছে আমার? আচ্ছা যা, এখন বরযাত্রী চলে আসছে হয়তো। আপনি যাবেন না? পরে যাব। ঠিক আছে। শোন। হ্যাঁ। আমার দেওয়া শাড়ি পরিসনি কেন? আম্মু এটা পছন্দ করে দিল। রুম থেকে বের হয়ে চলে যায় প্রিয়তা। ইয়াস ভাবতে থাকে, প্রিয়তা যে তার দেওয়া শাড়ি পরবে এটা বেশি বেশি ভাবা হয়েছিল, তার সাথে যে আচরণ করে হয়েছে এরপর ওটা সম্ভব না। বেয়ান, আপনার রূপের আগুনে কিন্তু আমি ভীষণ জ্বলছি, তাড়াতাড়ি কিছু করেন। পানি নিয়ে আসবো বেয়াই? পানি না নিয়ে এসে একটু প্রেম নিয়ে আসলেও তো পারেন বিয়ান।
প্রেম কি আর সবার জন্য বলেন বেয়াই? শুধু আমার জন্য হলেই হয়। এটা অলরেডি কারোর জন্য লেখা হয়ে গিয়েছে বেয়াই, দেরি করে ফেলেছেন। সেটাই মনে হচ্ছে। থাকেন বেয়াই, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা চলে যাওয়ার পর ওখানে ইয়াসকে দেখতে পাওয়া যায়। তার মানে ইয়াস এতক্ষণ সব কথা শুনেছে। তার মুখের অবস্থা দেখে মনে হচ্ছে রেগেও গিয়েছে। বিয়ে সম্পন্ন হয়ে গেলে এবার চলে যাওয়ার পালা। বরযাত্রী সবাই গাড়িতে উঠে গিয়েছে, কিন্তু হুমায়ুন কি যেন মনে করে গাড়ি থেকে নেমে সোজা প্রিয়তার কাছে এলো। ইয়াস পিছিয়ে দাঁড়িয়েছিল। ছেলেটার এমন কাজ দেখে ইয়াস রাগে ফুঁসছে। একটু এদিকে আসুন তো, একটা কথা আছে। কি কথা? আপনার বাড়ির একজনকে আমার খুব মনে ধরছে। তার সাথে আমার কথা হয়নি, আপনার সাথে হয়েছে, তাই বলছি। ওই পাশে ডানে দেখুন, কালো পোশাকে যে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, সমস্যা নেই, আপনি আমার নম্বর রাখুন, আমি আপনার কাজ করে দেব। সত্যি? হ্যাঁ। প্রিয়তা নাম্বার নিয়েই এবার গিয়ে গাড়িতে উঠে বসে হুমায়ুন। অতঃপর এক বাড়ির মেয়ে অন্য বাড়ির বউ হয়ে কর্তব্য পালন করতে অগ্রসর হয়। সারাদিন বাড়ি ভর্তি মানুষ ছিল, এখন একটু হালকা লাগছে। প্রিয়তা ইয়াসের উপর এতটাই অভিমান করে আছে যে তার দেওয়া শাড়িটা পরেনি, অন্য একটা শাড়ি পরে সারাদিন ঘুরেছে সে। কিন্তু এবার চেঞ্জ করা দরকার, অনেক রাতও হয়ে গিয়েছে। বাসার রুমটা একদম ফাঁকা, সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। আত্মীয়দের বাড়ির কাছাকাছি হওয়ায় সবাই নিজ নিজ বাড়ি চলে গিয়েছে। এখন বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে না কিছুক্ষণ আগেও বাড়ি ভর্তি মানুষ ছিল। প্রিয়তা নিজের রুমের দিকে পা বাড়ায়। হঠাৎ আচমকা কেউ হাত ধরে টান দিয়ে পাশের রুমে চলে যায়। রুমের সামনে লাইট অফ থাকায় বোঝা যায় না কে কে কথা বলছেন না কেন? এক হাত দিয়ে প্রিয়তার মুখ চেপে ধরে অন্য হাত দিয়ে দরজা আটকে দেয় অন্ধকার থাকা ব্যক্তি। দরজা কেন বন্ধ করছেন? কে আপনি? দেখুন আমি কিন্তু চিৎকার করব। সানি? বাহ, চিনে ফেললে এত তাড়াতাড়ি, ভালোই হলো। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমার বাড়িতে আমাকে? হ্যাঁ, তোমার বাড়িতেই যান। তুমি তো আমাকে দেখো না, আজকে আমি তোমাকে দু চোখ ভরে দেখব। আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখুন, উল্টাপাল্টা কথা না বলে আমাকে ছাড়ুন, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্রিয়তাকে আর কোনো কথা বলতে না দিয়ে পকেট থেকে পাতলা ওড়না বের করে সেটা দিয়ে প্রথমে মুখ এবং পরে হাত বেঁধে দেয়। প্রিয়তা পেরে ওঠেনি তার সাথে। কেমন যেন মনে হচ্ছে তার বাড়িতেই তার সম্মান নষ্ট হতে চলেছে। এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় প্রিয়তাকে। রুমের সাথে সাথে লাইট অন হয়ে গেল। সানি পিছনের দিকে তাকিয়ে ইয়াসকে দেখতে পায়। আপনি? আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? তুমি থাকবে? ভাই 2 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, এর মধ্যে এসব? যে তোমাকে পছন্দ করে না শুধু শুধু কেন তার পিছনে পড়ে থাকো তোমরা? বলো তো, মানে পৃথিবীতে আর কোনো মেয়ে নেই? এই একজনকে তোমাদের পছন্দ হতে হয়? কত কিছুই তো পছন্দ হয়, কত কিছুই তো নিজের সাধ্যের বাইরে থাকে। তাই বলে কি সেটা সবাই পাওয়ার চেষ্টা করে, নাকি এই যে তোমার মতো এরকম করে? না মানে। ইয়াসকে দেখে প্রিয়তা বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে ইয়াসের সামনে চলে যায়। ইয়াস একটানে প্রিয়তার হাতে আর মুখের কাপড় বাঁধন খুলে দিতেই প্রিয়তা তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ইয়াসের হৃদক্রিয়া বেড়ে যায়। প্রথম ছোঁয়া পেয়ে একটা শিহরণ বয়ে যায় শরীরে। তাড়াতাড়ি করে প্রিয়তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ইয়াস। তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, তাই না? আর শোন, এইভাবে কাউকে কখনো জড়িয়ে ধরবি না, অন্তত পুরুষ জাতি থেকে দূরে থাকবি। তুই যা, নিজের রুমে যা, আমি দেখছি বিষয়টা। প্রিয়তা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াস যদি সঠিক সময়ে না আসতো আজকে তাহলে কি হতো তার? আজকে যে সব হারিয়ে ফেলতো। তো এবার আপনি বলেন, কাকে কল দেব এখন আমি? আপনি তো রেপ করার চেষ্টা করেছেন। প্লিজ ভাইয়া, আমাকে মাফ করে দেন। এরকম কাজ আমি আর কখনোই করব না। কখনো করার কথা তো পরের ব্যাপার। তোর সাহস কি করে হলো প্রিয়তার শরীরে হাত দেওয়ার? খুব শখ না তোর ওকে পাওয়ার? কোথায় কোথায় স্পর্শ করেছিস যেন? হাতে আর কাঁধে, তাই না? দেখ আমি তোর কি অবস্থা করি আজ। এরপর থেকে প্রিয়তার সাথে কিছু করা তো দূরের কথা, তার দিকে তাকাতেও যেন 2 বার ভাবতে হয়। কথাগুলো বলতে বলতে ইয়াস সানিকে মারতে শুরু করে। মা আসবো? হ্যাঁ আয়, কিছু বলবি? হ্যাঁ বলতাম। বাবা কোথায়? তোর বাবা তো তোর ছোট কাকার ঘরে গেল। কেন, কোনো দরকার ওখানে? হ্যাঁ দরকারই তো, দরকার ছাড়া কি তোর বাবা কোথাও যায়? কখনো দেখেছিস সেটা? আচ্ছা, এত রাতে কিসের দরকার এখন আবার? কেন ওখানে গেল? তোর বিয়ের কথা বলতে গেল। আমার বিয়ের কথা বলতে? আমার বিয়ের কথা বাবা ওখানে কেন বলবে? আমার বিয়ের কথা আমি কেন জানি না? তুই কেন জানবি না? ছোটবেলা থেকেই তো জেনে আসছিস।
মানে? আমি তো ছোটবেলায় তোর সাথে প্রিয়তার বিয়ে ঠিক করে রেখেছি। কথাটি শুনে ইয়াসের মুখে হাসি রেখা দেখা যায়, এ যেন মেঘনা যেতে বৃষ্টি। মা, এটা কি প্রিয়তা জানে বাবা কখন গেল ওখানে? মাত্রই গেল। তাড়াতাড়ি এসো তো। কেন? আর এসো তো, পরে বলছি। ইয়াস আর তার মাকে দেখে ইয়াসের বাবা বলে ওঠে, ওই তো ইয়াস আর তার মাও চলে এসেছে, তাহলে এবার ভালো করে কথা বলা যাবে। ইয়াস, এসো এখানে বসো। আমরা অভিভাবকরা কথা বলছি। ঠিক আছে ভাই, কিন্তু ইয়াস কি রাজি হবে? রাজি হবে না মানে? আমরা ওদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছি, ওরা সেটা জানে। এমন তো না যে সেটা জানানো হয়নি। প্রিয়তাকে আমার ছেলের বউ বানাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছে, আর এটাই আমার শেষ কথা। তবুও ভাই, ইয়াসের থেকে জেনে আমাদের এই বিষয়ে এগোনো ভালো হবে। দুজনই এখন বড় হয়েছে, তাদের পছন্দ অপছন্দের ব্যাপার নিশ্চয়ই আছে। আমরা বাবা মায়েরা তো তাদের ওপর চাপিয়ে দিতে পারি না কিছু। হ্যাঁ ছোট, তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না, আমার ছেলে এই বিয়েতে রাজি। হ্যাঁ আমি রাজি, আমার ছেলে রাজি। তোদের বিষয়টা বল এবার। ভাই আমাদের ও তো কোনো আপত্তি নেই। তবুও ইয়াসের মুখ থেকে শুনে নিলে ভালো হতো। চাচি, আমার কোনো আপত্তি নেই বিয়েতে, তবে এখনই বিয়ে করতে চাইছি না। আর 2-1 বছর যাক, ওর শহরে পড়ার ইচ্ছা, আমি ওকে ভর্তি করে দেব বলে কথা দিয়েছি। আমি বাসাও ঠিক করে দেব, ওর সব দায়িত্ব আমার। আপনারা ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না। তাহলে বিয়েটা পড়িয়ে রাখা ভালো নয় কি ইয়াস? তাহলে প্রিয়তা আমাদের সাথেই থাকতো। না মা, কদিন দেরি করি, তার মনের অবস্থাও তো আমাকে জানতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা রাজি। তাহলে তুমিও ভালো একটা কলেজে ভর্তি করে দাও, তোমার উপর আমাদের ভরসা আছে। বিয়েটা 2 বছর পরেই হোক। আচ্ছা, তোদের যেহেতু কারো কোনো আপত্তি নেই, তাহলে আমিও রাজি। সবার মুখে খুশি ঝলক দেখে ইয়াসেরও ভালো লাগে। বড় মা মিলেই যে তার ভালোবাসা মানুষকে কাছে এনে দিবে, এটা সে ভাবতেই পারেনি। বড়রা কথা বলতে থাকে, ইয়াস রুম থেকে বের হয়ে যায়। নিজের রুমে যাওয়ার সময় খেয়াল করে প্রিয়তার রুমের দরজা খোলা, ভিতরে উকি দিতেই দেখে প্রিয়তার রুমে নেই। ইয়াস এবার আগ্রহ নিয়ে রুমে ঢুকে যায়। কখনো প্রিয়তার রুমে আসা হয়নি তার। রুমের এই পাশে ও পাশে দেখতে থাকে। হঠাৎ টেবিলের বাম পাশে রাখা ডায়েরির উপর চোখ যায়। উপরে বড় বড় করে প্রিয় পুরুষ লেখাটা দেখে ইয়াসের আগ্রহ জাগে, ভিতরে কি আছে তা দেখার জন্য। ডায়েরিটা নিয়ে নিজের রুমে রেখে ছাদে চলে যায় ইয়াস, কারণ প্রিয়তার এখন ছাদে থাকারই কথা। আর আজকে ওর সাথে যা হতে যাচ্ছিল, হয়তো সে অনেক ভয় পেয়েছে। পিছনে কারো পায়ে শব্দ শুনে ঘুরে তাকায় প্রিয়তা। পিছনে তাকিয়েই দেখতে পায় সেই চিরচেনা মুখটা। কয়েকদিনের অভিমানে প্রিয় এখন খুব চেষ্টা করে ইয়াসের থেকে নিজেকে দূরে রাখতে, তবুও যে এই ছেলে তার আশেপাশে থাকলে সমস্ত শরীর অবশ হয়ে যায়, নাড়াচাড়া করার শক্তি হারিয়ে ফেলে প্রিয়তা। আর আজকে তার কারো উপস্থিতি যেন ভালো লাগছে না। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কি হতো আজকে তার। ইয়াস কাছাকাছি এলে প্রিয় চোখের পানি মুছে চলে যেতে লাগলে ইয়াস তার হাতটা ধরে থামিয়ে দেয়। আহ, কি হলো? কিছু না। দেখতে দে আমায়। কিছু হয়নি, ছাড়ুন। রুমে যাব, কেউ দেখলে খারাপ ভাববে। এত রাতে আমাদের একসাথে ছাদে মানায় না। হাতের এই অবস্থা কিভাবে হলো? কিছু হয়নি। স্পষ্ট দেখা যাচ্ছে হাতের এখানে কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আমার শরীরটা আমার স্বামীর জন্য রেখে দেওয়া আমানত, আর আজকে তোর। কথা শেষ করতে পারে না প্রিয়তা, শব্দ করে কান্না করে দেয়। প্রিয়তাকে এভাবে কান্না করতে দেখে ইয়াসের খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল পান পাখিটাকে আর দূরে রাখা ঠিক হচ্ছে না। সে যে তার প্রিয় মানুষটি থেকে দূরে আর দূরে থাকতে পারছে না। তার কান্না করা বাদে সবকিছুতেই মানায়। প্রিয়তার চোখে পানি সহ্য করতে পারছিল না ইয়াস। কি এমন হয়েছে তোর যে এভাবে কান্না করতে হবে? আপনি বুঝবেন না ইয়াস ভাইয়া। আমিও তো তোর হাত ধরলাম, গা ঘিনঘিন করছে না? আমার ছোঁয়ায় নোংরামি অনুভব করিস না? সব ছোঁয়াতে সবকিছু থাকে না। তুই অনেক ছোট, তাই এইটুকুতে এত খারাপ লাগছে। আমাকে আর কতদিন আপনার চোখে ছোট লাগবে? আমি কি বড় হয়ে যাইনি? বাসায় আমার বিয়ের কথা চলছে, হয়তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আর আজকেই এত কিছু ঘটে গেল। কিছু হতে দেয়নি তো, তাই না? এত মন খারাপের মাঝেও এবার যেন হৃৎপিণ্ডটা বের হয়ে আসার মতো অবস্থা। প্রিয়তা পিছনে সরেও যেতে পারছে না। এতটুকুর জন্য তোকে কেউ বিয়ে না করলে আমাকে বিয়ে করে নিস, বুঝেছিস?
কথাটা শোনা মাত্র প্রিয়তা আর নিজের বর সহ্য করতে না পেরে পড়ে যেতে লাগলে ইয়াশ ধরে নেয়। প্রিয়তাও এবার চোখ বন্ধ করে নেয়। ইয়াশ এবারও সুযোগটা হাতছাড়া করে না, দেখতেই থাকে প্রিয়তাকে। এত কাছ থেকে যে তাকে কখনো দেখা হয়নি। প্রিয়তা কোনো কথাবার্তা না শুনে চোখ খুলে দেখে ইয়াশ তাকিয়ে আছে। সে তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে নেয়। ইয়াশও স্বাভাবিক হয়ে দাঁড়ায়। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। তোর কি কারোর সাথে সম্পর্ক আছে? না, এসব কি জিজ্ঞেস করছেন আপনি ভাইয়া? তোর বড় ভাই হয়ে কথা জিজ্ঞেস করিনি, এমনি জানতে চেয়েছি। বল। এমনি ফেসবুকে একটা ছেলে ফ্রেন্ড ছিল, তাছাড়া কেউ নাই। কাউকে পছন্দ করিস না? হ্যাঁ করি। প্রিয়তার থেকে এরকম কিছু আশা করেনি ইয়াশ। ক্ষণিকের মধ্যে পরিবেশটা যেন স্তব্ধ হয়ে গেল। তাহলে লাবণ্য যে বলেছিল প্রিয়তার আমার কাছে না আসার লক্ষ্যগুলো নাকি? আচ্ছা ঠিক আছে, রুমে যা, এখন অনেক রাত হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা রুমে চলে যায় আর ইয়াশ সেখানেই দাঁড়িয়ে থাকে। শুধু ভাবতে থাকে তার এতদিনের আবেগঘন ভালোবাসা সব আজকে মিথ্যে হয়ে গেল। একটা স্বীকৃতিতে সবকিছু মিথ্যা হয়ে গেল। সে এতদিন যা ভেবে এসেছে সবকিছু মিথ্যা। হঠাৎ প্রিয়তার ডায়েরির কথা মনে পড়তেই সেটাই কি আছে দেখার জন্য তাড়াহুড়া করে নিচে নেমে আসে ইয়াশ। কি আছে ওই ডায়েরিতে? তার প্রেমিককে নিয়ে লেখা, না হলে উপরে কেন লেখা থাকবে প্রিয় পুরুষ? ইয়াশ রুমে গিয়েই টেবিল থেকে প্রিয়তার ডায়েরি নিয়ে বিছানায় গিয়ে বসে। ডায়েরিতে কি লেখা আছে তা দেখতে এবং জানতে খুব আগ্রহ সহকারে ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলতেই দেখে ডায়েরির মধ্যে কোনো পৃষ্ঠাই নেই। তার মানে সেদিন রাতে প্রিয়তা রুমে এসে ডায়েরি নষ্ট করে ফেলেছে। এভাবে প্রিয়তার টেবিল থেকে তার ডায়েরি নিয়ে এসে কোনো কাজেরই হলো না। কিভাবে প্রিয়তার পছন্দের মানুষের ব্যাপারে জানতে পারবে ইয়াশ? সে অনেক ভেবে লাবণ্যকে কল দিল, যেন তার থেকে এ ব্যাপারে কোনো সাহায্য পাওয়া যায়। একবার দুইবার তিনবার ফোনে রিং হলেও লাবণ্য কল রিসিভ না করলে ইয়াশ ফোন রেখে রুমে পায়চারি শুরু করলো। কিছুক্ষণ পর ফোনে রিংটোন শুনতে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে লাবণ্য কল দিয়েছে। ইয়াশ এবার কল রিসিভ করে নেয়। হ্যাঁ ইয়াশ, কোনো দরকার? একটু ছিল। তুই কি ব্যস্ত আছিস? না ব্যস্ত না, একটু বোনদের সাথে আড্ডা দিচ্ছিলাম, এসে দেখি তুই কল দিয়েছিস। এখানে আছিস না? হ্যাঁ এখানেই আছি। আচ্ছা শোন একটা কথা। বল। সেদিনের পর থেকে তো তোর সাথে কথাও হয়নি, বিষয়টা তোকে জানানোও হয়নি। প্রিয়তা সেদিন আমাকে না জানিয়ে তার বান্ধবীর বাসায় গিয়েছিল, পরদিন বাসায় ফিরেছে। আমার সাথে আগে তবু কিছু কথা বলতো, এখন তাও বলতে চায় না। বললেও বাঁকা বাঁকা কথা বলে। আমি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে 2 দিন তার গায়ে হাত তুলে ফেলেছি। আমি এটা করতে চাইনি, তবু হয়ে গিয়েছে। কি বলছিস তুই? না ইয়াশ, আমি তোর থেকে এটা আশা করিনি। এটা একদমই ঠিক করিসনি তুই। মেয়েটা এমনিতেই ভয়ে তোর সামনে যেতে পারে না, তার উপর তুই এটা কি করলি তার সাথে? সেটা তো বুঝতে পারছি, আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? আজকে তো আমার চাচাতো বোন লুবনার বিয়ে ছিল। সব সমস্যা শেষ হলে রাত 10টার দিকে ছাদে গিয়ে দেখি প্রিয়তা ছাদে দাঁড়িয়ে আছে। কথায় কথায় আজকে ওকে জিজ্ঞেস করেছি যে তোর পছন্দের মানুষ আছে কিনা। কি বললো? বলল তার নাকি পছন্দের মানুষ আছে। হ্যাঁ সেটা তুই। যদি অন্য কেউ হয় তাহলে? এটা কোনোভাবেই অন্য কেউ হতেই পারে না, এটা তোর কথাই বলেছে। আমার কেমন যেন মনে হচ্ছে অন্য কেউ। তুই আর আমি জানি যে আমি তাকে পছন্দ করি, তাই তোর মনে হচ্ছে প্রিয়তাও আমাকে পছন্দ করে, কিন্তু সেটা তো নাও হতে পারে, তাই না? আরেকটা কথা শোন। হ্যাঁ বল। বাসায় থেকে আমার বাবা মা আর প্রিয়তার বাবা মা আমাদের বিয়ে ঠিক করেছে। কি? হ্যাঁ, কিন্তু প্রিয়তাকে জানাতে নিষেধ করেছি, কারণ ওর ব্যাপারটা আমার পরিষ্কার হয়ে নিতে হবে। আমি ওর রুম থেকে ডায়েরি নিয়েছিলাম, ওর ব্যক্তিগত ডায়েরি, কিন্তু এখন দেখছি এখানে কিছুই নেই। আমি কিভাবে জানবো বল ওর ব্যাপারটা? আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ বল তাড়াতাড়ি। ঠিক আছে আমি রাজি। আচ্ছা শুভরাত্রি। কাল কি হবে সেটা ভেবে মিটিমিটি হাসতে থাকে ইয়াশ। আগামীকালের ডোজ প্রিয়তা সহ্য করতে পারবে তো? প্রিয়তার ঘুম ধরছে না দেখে পাশে ফোনে পুরনো গান দিয়ে শুয়ে আছে। এমন সময় ফোনে রিং বেজে উঠলে দেখে অচেনা নম্বর। প্রথমে রিসিভ করে না, অচেনা নম্বর দেখে পরে সাথে সাথে একটা মেসেজ আসে। বেন, আমি হুমায়ুন। এত রাতে আপনাকে বিরক্ত করলাম,
কলটা একটু রিসিভ করুন। আবার কল এলে প্রিয়তা এবার রিসিভ করে। হ্যাঁ, হুমায়ুন ভাইয়া বলেন। কেমন আছেন? ভালো। আপনি? ভালো, তবে তাকে খুব মনে ধরছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আপনার বোন হয়তো, তাই না? হ্যাঁ, বোন। নাম্বারটা কি? হ্যাঁ, দিচ্ছি টেক্সট করে। আচ্ছা ঠিক আছে, এত রাতে বিরক্ত করলাম না তো? না না, একটু বিরক্ত করেননি। আপনি কলটা রাখুন, আমি এক্ষুনি নাম্বার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। প্রিয়তা সাথে সাথে বুশরার ফোন নম্বর হুমায়ুনকে পাঠিয়ে দিল। ওপাশ থেকে একটা লাভ ইমোজি এলো, তার মানে উনি সন্তুষ্ট। প্রিয়তার কিছুতেই ঘুম আসছে না, জীবনটা যেন কালো অন্ধকারে ডুবে যাচ্ছে, সবকিছু রঙিন হয়ে যাচ্ছে। মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে, তাই সে চলে যায় ওয়াশরুমে। যদি মাথায় পানি নিলে একটু কমে এই ব্যথা। সকালবেলা ইয়াসের মা এবং ইয়াসের 3 কাকি বসে ড্রয়িং রুমে বসে কথা বলছিল। ইয়াসকে আসতে দেখেই তারা হাসতে থাকে। তোমরা আমাকে দেখে হাসছো কেন বলো তো? বাড়ির হবু জামাই হয়ে গেলে তো ইয়াস। হ্যাঁ, যাও তাড়াতাড়ি জামাইয়ের জন্য খাবার নিয়ে এসো। তোমাদের বাড়ির হবু জামাই আজকে নতুন একটা নাটক শুরু করবে, তাই পার্টনারকে নিয়ে আসতে যাচ্ছে। কি নাটক শুনি? আমরাও যেন একটু অংশ নিতে পারি। তোমরা কি পারবে তোমাদের মেয়ের কান্না দেখতে? মেয়ে কেন কান্না করবে? সোজাভাবে বলে দিই। হ্যাঁ বল, তুইও কি ছোট হয়ে গেলি ইয়াস? ওদের ব্যাপার ওদেরকেই বুঝে নিতে দাও আপা। যদি অন্যরকম কিছু হয়ে যায়? কিছু হবে না, তুই যা তো ইয়াস। আচ্ছা মা, আমরা কিন্তু কালকে ব্যাক করছি শহরে। হ্যাঁ, তোর বাবা বলেছে। লুবনা কি আজকেই বাসায় আসবে ছোট মা? হ্যাঁ ভেবেছি, তুই আর প্রিয়তা যাবে বিকেলে। আমরা কেন? চলেই যাবি, তাই ঘুরে যাই। দেখো একটু পর কি হয়, থাকো, বের হই। ইয়াস বের হয়ে চলে যায়। 4 জন মিলে সিদ্ধান্ত নেয় তাদের ব্যাপারে আজকে কোনো কথাই বলবে না তারা। তারা যেন এই বিষয়ে কিছুই জানে না। 11টা, বাইরে হাসাহাসি আর জোরে কথা বলার শব্দ শুনে প্রিয়তার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা পার হয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে এলোমেলো চোখ মুছতে মুছতে বাহিরে যায়। কি হলো দেখতে বাইরে এসে যা দেখে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কালো একটা শাড়ি পরে বসে আছে বাড়ির সবার সাথে, আবার ইয়াসও আছে দাঁড়িয়ে। বাহিরের দিকে এগিয়ে যায় সবাই, লাবণ্যকে ঘিরে গল্প করছে। এই সময়ে ওই মেয়ে এখানে কেন? লাবণ্যকে দেখেই যেন প্রিয়তার মাথা গরম হয়ে যায়। এই মেয়েটাই তার ইয়াসকে তার থেকে দূরে নিয়ে গেছে। তার জন্য এই কয়েকটা দিন তার কাছে বিষাদে পরিপূর্ণ কয়েকটা যুগ মনে হয়েছে। প্রিয়তা কিছু একটা ভেবে মুখের ভঙ্গিমা পরিবর্তন করে সামনে এগিয়ে গেল। মা, আমার খাবার দাও তো। আরে আপু, আপনি? হ্যাঁ, তোমার ভাইয়া নিয়ে এলো। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। প্রিয় মা, তুই লাবণ্যকে নিয়ে তোর রুমে যা তো একটু। তোর রুমে একটু বসুক, অনেকক্ষণ এখানে আছে। আমাদেরও এখন কাজ আছে অনেক। বিকেলে লুবনার শ্বশুরবাড়ি যেতে হবে, ওদের নিয়ে আসতে। বুশরা কোথায়? তোকে আর বুশরাকে সকালে যেতে বলেছিল লুবনা, কিন্তু তুই তো আমাদের ডাক শুনিসনি, তাই ওকে এসে লুবনার দেব নিয়ে গিয়েছে। কে, হুমায়ুন ভাইয়া? হ্যাঁ, হুমায়ুন। আচ্ছা ঠিক আছে আপু, চলুন আমার রুমে। আপু কেন বলছিস? ভাবি বল। ভাবি? ইয়াসের কথা শুনে যেন এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে যায়। সাথে সাথে ইয়াসের দিকে তাকায় প্রিয়তা। হ্যাঁ ভাবি বলবি। বাসায় দেখাতে নিয়ে এসেছি লাবণ্যকে, সবাই খুব পছন্দ করেছে ওকে। তাহলে তো ভালো খবর। প্রথমে আপুর বিয়ে হলো, এখন আবার আপনার। পরপর দুইটা বিয়ে, ভাবা যায় কয়দিন পর হয়তো আমাদেরও টার্গেট করবে। প্রিয়তা কথাগুলো খুব কষ্টে মুখে হাসি এনে বলল, কিন্তু ভেতরটায় যে ঝড় শুরু হয়ে গিয়েছে, সবকিছু হারিয়ে ফেলার ঝড়। প্রিয়তা লাবণ্যকে রুমে নিয়ে গিয়ে বসতে দেয়। ইয়াসও সাথে থাকায় তাদের বলে বাহিরে আসে। দেখলি তুই, প্রিয়তার কোনো রেসপন্স পেলি তুই? এটার জন্যই ওকে আমার কেমন সন্দেহ হয়। তুই প্রথমে ওর মুখের অবস্থা দেখেছিলি? আমি কিন্তু খেয়াল করেছি, বেচারির মন খারাপ হয়ে গেছিল। তবে সে অনেকটা স্ট্রং, তাই তোকে বুঝতে দেয় না। আর তুই বুঝিস না। কি করব তুই বল, আমাকে কিভাবে বুঝবো? তুই বলেই তো দিতে পারিস।
তোদের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমি যেভাবে চাইছি সেটা সেভাবে হচ্ছেই না। আচ্ছা তুই বস একটু, আমি দেখি প্রিয় কোথায় গেল। ঠিক আছে। ভাবি, হ্যাঁ, কোথায় গিয়েছিলে? ফ্রেশ হয়ে এলাম। আপনাদের তো একটু ব্যক্তিগত সময় প্রয়োজন, তাই না? ইয়াশ ভাইয়া কোথায়? বাহিরে গেল একটু। আমার বাসায় ফিরতে হবে এখন, কল এসেছিল। একটু দেখো না ইয়াশ কোথায়। আচ্ছা আমি দেখছি। কি হয়েছে? আমি চলে এসেছি। ইয়াশ বাসা থেকে কল দিয়েছে, আমার বাসায় ফিরতে হবে এখনই। আর তোমরাও তো বের হবে, তাই না? আমাকে বাসায় পৌঁছে দিয়ে এসে তারপর যাও। হ্যাঁ ঠিক আছে চলো, তোমার সাথে আমার কিছু কথাও আছে, না বলে থাকতে পারছি না। এত খুশি কেন? কারণ আছে, চলো বলছি। আপনারা কথা বলুন, আমি বাইরে যাচ্ছি। না তুই তৈরি হয়ে নিবি তাড়াতাড়ি। কেন? লুবনার ওখানে যেতে হবে। কে কে যাবে? কেউ যাবে না, তুই আমার সাথে যাবি। আমার শরীরটা ভালো না, যেতে ইচ্ছে করছে না। কোনো কথা না, আমি লাবণ্যকে দিয়ে আসছি, আধা ঘন্টার মধ্যেই ফিরবো। এসে যেন দেখি তুই রেডি হয়ে আছিস। কিন্তু হুম, বড়দের কথা শুনতে হয় প্রিয়তা। ইয়াশ যা বলছে তাই করো, সুন্দর করে তৈরি হয়ে থাকবে কিন্তু। ইয়াশ চলো এবার। হ্যাঁ চলো। প্রিয় তার কোনো কথা না বাড়িয়ে রেডি হয়ে নিবি তাড়াতাড়ি। ইয়াশ আর লাবণ্য বের হয়ে চলে যায়। প্রিয়তা এক পলকে লাবণ্য আর ইয়াশের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তৃতীয় ব্যক্তি চলে এলে মানুষটা কতটা দূরে যায় তাকে যেন দেখেও দেখছে না ইয়াশ। এতটা পরিবর্তন কিভাবে হয় মানুষের? প্রিয়তা এবার ইয়াশকে নিয়ে ভাবতে শুরু করে। ইয়াশ হয়তো এই বিষয়ে অনেক খুশি, কিন্তু সেটা তো আগে থেকেই খুশি। বাহির থেকে আসার পর তাকে এত বেশি খুশি কেন লাগছিল? বাহিরে কি এমন হয়েছে তার সাথে যে এত এত খুশি যে কথা তার সামনে বলল না? ইয়াশকে বাসা থেকে বের হওয়ার আগে থেকে মিটিমিটি হাসতে দেখে কিছু বুঝতে পারছে না লাবণ্য। তখন থেকে ইয়াশের দিকে বারবার তাকালেই দেখছে সে মুচকি হেসেই চলছে। আচ্ছা তুই তখন থেকে হেসেই চলেছিস কেন? বলবি তো কি হয়েছে? আমার কিন্তু তোর এই মুচকি হাসি ঠিক লাগছে না। কি রহস্য আছে বলতো? তুই যা বলেছিলি তাই ঠিক, আমিও বুঝতাম, কিন্তু তবুও আমার সন্দেহ ছিল। কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার। তোর আজকে আমাদের বাসায় আসায় এত কিছু এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। কিছু একটা হয়েছে বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। আমি বাসা পেয়ে গেলাম প্রায়, তবুও বলছিস না। আমি আর তুই যখন রুমে ছিলাম তখন প্রিয়তা বাহিরে গিয়েছিল। বাহিরে গিয়ে হয়তো কোনো একটা বান্ধবীকে কল দিয়ে আমার কথা বলে কান্না করছিল। একটা কথা স্পষ্ট শুনেছি, প্রিয়তা আমাকে ভালোবাসে আর সে আমাকে অনেক ভালোবাসে। আজকে প্রথমবার তার কান্না আমার স্বস্তির কারণ, ভালো লাগার কারণ, নিশ্চিন্ত হওয়ার কারণ। যাক বাবা, আমিও এবার নিশ্চিন্ত। তুই আর মেয়েটাকে কষ্ট দিবি না ইয়াশ। আমি তো তাকে এখনই জানাবো না যে আমিও তাকে ভালোবাসি, আর সে যে আমাকে ভালোবাসে এটা আমি জানি, সেটাও জানতে দেব না। তবে তোর আর আমার মিথ্যা ব্যাপারটা ওকে এটা ওটা বুঝিয়ে বলে দেব যে মা আমার বিয়ে করছিল, তাই লাবণ্যকে সাজিয়ে নিয়ে এসেছিলাম। কেমন হবে বল? আমাকে জানাবি কি হলো। এখন গাড়ি থামিয়ে দে, বাসায় এসে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, জানাবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাসায় ফিরতে দেরি হয়। ইয়াশ তাড়াহুড়া করে প্রিয়তার রুমে ঢুকে যায়। গিয়ে দেখে প্রিয়তা রেডি হয়ে বসে আছে। কি সুন্দর লাগছে তাকে। আজকে যদি মনের সব কথা নিগড়ে বলে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু তাকে এখন সবকিছু বলে দিলে তো পড়াশোনা মাথায় তুলে বসে থাকবে। না, এসব বলা যাবে না। তার পড়াশোনা আগে, তাকে বুঝতে দেওয়া যাবে কিন্তু জানতে দেওয়া যাবে না। প্রিয়, হ্যাঁ ভাইয়া আমি রেডি। আমার বাইকটা বের করি। বাইকে যাবি? আপনার যেটা ইচ্ছে। অনেকদিন বাইকে কোথাও যাই না, চল আজকে আমরা বাইকে যাই, লুবনার শ্বশুর বাড়ি। ঠিক আছে। আমি বাহিরে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি সবাইকে বলে বের হয়ে আসবি কিন্তু। ঠিক আছে। শোন, মাথায় ওড়নাটা একেবারে আটকে নে, বেশি সুন্দর লাগবে। কথাটা বলেই ইয়াশ বের হয়ে চলে যায়। প্রিয়তা দাঁড়িয়ে ইয়াশের যাওয়া দেখতে থাকে। আর এখন আবার ইয়াশ ভাইয়ার কি হলো? আমাকে কিসে সুন্দর লাগবে, কিসে লাগবে না, এটা কেন তিনি ভাবতে শুরু করলেন। প্রিয়তা বাসায় সবাইকে বলে ইয়াশের বাইকে গিয়ে বসলে ইয়াশও যাত্রা শুরু করে। প্রিয়তা আগে থেকে বুশরাকে জানিয়ে দেয় যাওয়ার কথা। বাইক চলতে থাকে। এত ধীরে ধীরে কেন যাচ্ছি আমরা? কেন, দ্রুত যেতে হবে? না মানে একটু বেশি আস্তে আস্তে যাচ্ছে বাইক। এত জোরে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে। লাবণ্য আর আপনার বিয়ে কবে হচ্ছে? আরে কিসের বিয়ে? মানে
মা তো কিছুদিন ধরে খুব ধরেছে বিয়ে করার জন্য, কোনো উপায় না পেয়ে লাবণ্যকে নিয়ে এসেছিলাম। মানে আজকে যা যা ঘটে গেল সেগুলো মিথ্যা? হ্যাঁ, পুরোটাই। সত্যি বলছেন? তোকে মিথ্যা কেন বলবো? না, এমনি জিজ্ঞেস করলাম। শোন। হ্যাঁ ভাইয়া। এই কথা যেন আর কেউ না জানতে পারে, বুঝেছিস? আমি কাউকে বলবো না। মাথায় যেন থাকে। হ্যাঁ, থাকবে। লুবনার শ্বশুর বাড়ি গিয়ে যেন বিয়ের দিনের মতো কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি। কেউ কথা বললে আমি তার সাথে কথা বলবো না? যতটুকু বলতে হয় ততটুকু বলবি। আচ্ছা, ঠিক আছে। পিছন থেকে প্রিয়তা ইয়াসকে দেখছে আর ভাবছে, আপনার সব কথা শুনে চলতেও আমার কেমন যেন ভালো লাগছে ইয়াস ভাই। সারা জীবন আমাকে এভাবে এটা করবি না, ওটা করবি না এভাবে বলার দায়িত্ব নিলেও তো পারেন। সারা বিকেল লুবনাদের বাড়ি কাটানোর পর সিদ্ধান্ত নেওয়া হয় বাসা ফেরার সময় নতুন জামাইয়ের সাথে হুমায়ুনও যাবে। কালকে তারা দুজন ফিরে আসবে। তারা বাসায় যাওয়ার সময় আলাদা কোনো গাড়ি নিবে, ইয়াসের মতো যে যার বাইক নিবে। প্রিয়, কি ব্যাপার দুজনে একসাথে বাইকে? তুইও তো হুমায়ুন ভাইয়ের সাথে বাইকে এসেছিস সেখানে। আমার কথা ছাড়, তোর কথা তো আলাদা। আমার কথাও আলাদা না রে, একসাথে আসার কথা ছিল তাই এসেছি। তুই তো জানিস ইয়াস ভাই আর আমার সম্পর্কটা কেমন। আচ্ছা শোন, হুমায়ুন ভাইকে আমার কেমন যেন সন্দেহ হয়। কিসের সন্দেহ? মানে বিয়ের দিন তার সাথে আমার কোনো কথা হয়নি, তবু আমাকে নোটিশ করেছে সে। করতেই পারে, তাতে সমস্যা কি? আবার সকালে একবার বলার পর সে চলে গেছে আমাদের বাসায় আমাকে নিতে। রাস্তায় কোনো কথা হয়নি? হ্যাঁ, তবে আমাকে শুধু জিজ্ঞাসা করেছে আর আমি উত্তর দিয়েছি। তুই কিছু জিজ্ঞেস করিসনি? মানে কি করে কোথায় থাকে এসব? হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছিলাম। কি বললো? বললো পড়াশোনা গত বছর শেষ হয়েছে, এখন একটা ব্যবসা করছে। আমার একটা কথা মনে হয় কি জানিস, হুমায়ুন ভাই তোকে পছন্দ করে। কি বলিস আপু, তুই বড় হয়ে আমাকে এসব কি বলছিস? এই, তুই আমাকে আপু ডাকবি না তো? তুই আমার কয় মাসের ছোট, আর আমরা একসাথেই পড়াশোনা করেছি, তাহলে তুই আমাকে আপু কেন বলিস? অভ্যাস হয়ে গিয়েছে। অভ্যাস বদলে ফেল। এই আপু আপু ডাক আমার একদম ভালো লাগে না। আচ্ছা যা, এখন থেকে চেষ্টা করব। হ্যাঁ, চিন্তা কর, আমার তো বন্ধু তুই। আমি আমার সব কথা তোর সাথে শেয়ার করি, তাহলে তোর কথা শেয়ার করবি না? হ্যাঁ, এখন চল বের হই। এই তো, আপু ছাড়া কি সুন্দর লাগে শুনতে। এবার কিন্তু আপু আপু ডেকে তোকে খুন করে ফেলবো। যা, রেডি হয়ে নি। হুমায়ুন ভাইয়ের বাইকে উঠে তো আবার বাসায় যেতে হবে। আর তুই যেন কার সাথে যাবি? তোর ভাইয়ের সাথে। হ্যাঁ হ্যাঁ, ভাই আমার। আর তোর তো কোনো কথা না, চল চল। সন্ধ্যা পার হয়ে গিয়েছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বাসায় ঢুকতেই রান্নাঘর থেকে রান্না গন্ধ নাকি এলো। সবাই ফ্রেশ হতে যার যার রুমে চলে গেল। হুমায়ুনকেও আলাদা একটা রুম দেখিয়ে দেওয়া হলো, সে সেখানে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজের রুমে চলে যায়। প্রিয়তা শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল, এমন সময় বুশরা তার রুমে আসে। তুই এখন আমার রুমে? এখনই ঘুমাবি নাকি? না, এমনি ফোন ঘাটছিলাম। এই তোরা কি করছিস? আরশি ও প্রিয়তার রুমে চলে আসে। প্রিয়তা, বুশরা, আরশি তিনজন একই সমান পড়াশোনায়। আরশি বয়সে বড়, তাই মাঝে মাঝে আপু বলে ডাকে, আর আরশি যেহেতু ছোটবেলা থেকে দূরে থাকে তাই তুমি করে কথা বলে। তুইও হঠাৎ আমার রুমে? হ্যাঁ, রুমে একা একা ভালো লাগছে না, চল সবাই বাইরে বসে আড্ডা দিই। একদম ঠিক বলেছিস আরশি আপু। আড্ডা তো আমরা এখানেই দিতে পারি। শুধু আমরা তিনজন না, নতুন বর বউ ও আমাদের সাথে থাকবে। আচ্ছা চল তাড়াতাড়ি বাইরে যাই। আচ্ছা ইয়াস ভাইয়া, হুমায়ুন ভাইয়া ওদেরও ডাকি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, যা, ডেকে নিয়ে আসবি তাড়াতাড়ি। আচ্ছা তোরা বাইরে আয়, আমি ডেকে নিয়ে আসছি এখনই। তোদের পাগলামি বেড়ে গিয়েছে। এই রাতের বেলা আবার সবাইকে বিরক্ত করবি? একদিনই তো বিরক্ত হবে। যা বসরা, তাড়াতাড়ি যা, আমরা আসছি। ঠিক আছে। লুবনা হিমেল, লুবনার স্বামী, প্রিয়তা, আরশি, বুশরা, হুমায়ুন সবাই বাহিরে বসে গল্প করছে। এমন সময় ইয়াসও চলে আসে। ইয়াসকে দেখে বুশরা প্রিয়তার কাছে সরে গিয়ে বলে, এই যা, হৃদরোগ চলে এলো তো। আপনার হৃদয়ের খবর কি মিস প্রিয়তা? প্রিয়তা বড় বড় করে বুশরার দিকে তাকালে বুশরা হাসতে থাকে, কোনো কথা না বলে। এই যে ভাইয়া এসে গিয়েছে, এখানে বস ভাইয়া।
সে না হয় বসলাম, কিন্তু কি হচ্ছে এখানে? আর লুবনা আর হিমেল এখানে কেন? ওদেরও ছাড়লি না কি রে তোরা? আমি বলেছিলাম বুসরাকে একটা আসর জমাতে, যেখানে আমরা সবাই একসাথে আড্ডা দিতে পারবো। আচ্ছা, তাহলে বুদ্ধিটা আপনারই। আচ্ছা, এভাবে এভাবে আর কি গল্প করবেন? সবাই একটা খেলা খেললেই তো কেমন হয়? কি খেলা বলেন তো হুমায়ুন ভাই? কথায় কথায় ভাই বলেন না তো, বুকে লাগে। তাই নাকি হুমায়ুন ভাই? আপনিও। হিমেল, তোর শালিকাগুলো ভালো না, শান্তিতে থাকতে দেবে না। সারা জীবন তো শান্তিতে থাকলি, আজকে না হয় একটু অশান্তিতে থাকলি। এই তো আমাদের দুলা ভাইয়ের মতো কথা। আমার আরেক শালিকা চুপচাপ কেন আছে? ভাই, ওর কথা বাদ দেন, সে প্রয়োজন ছাড়া কথা বলে না। একদম পেছনে লাগবেন না বলে দিলাম, আমি সবার কথা শুনছি। কানের সাথে তো মুখও আছে, কথা বলবি একটু করে। আচ্ছা ঠিক আছে, বলবো। যা হুমায়ুন ভাইয়া, এবার বলেন কি খেলা যায়। সরি, আমিও ভাইয়া বলে ফেললাম। সবাই আবার প্রিয়তার কথা শুনে হেসে ফেলে। আচ্ছা আচ্ছা, ট্রুথ আর ডেয়ার খেললে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয় ভাইয়া। আচ্ছা, ট্রুথ নয়, শুধু ডেয়ার। আচ্ছা, যেহেতু রাত হয়ে গিয়েছে তাই সবার একটা করে ডেয়ার দিবে নতুন বর আর বউ। তাদের দুজনকে আমরা সবাই মিলে আলোচনা করে ডেয়ার দেব। হ্যাঁ হ্যাঁ, এইটাই ভালো হবে। তাহলে শুরু করব কিভাবে? কে প্রথমে ডেয়ার নেবে? সেটা বউ ঠিক করবে। আমার মনে হচ্ছে আমি পিচ্চিদের মধ্যে বসে আছি। ভাই, আমারও তাই মনে হচ্ছে। এই কি বললে তুমি? মন দিয়ে ডেয়ার পালন করবে? দুলা ভাই, কোনো কথা হবে না, বউয়ের কথা শেষ কথা। লে লুবনা, তাড়াতাড়ি ডেয়ার কর। কাকে দিবি? প্রথমে বুসরাকে দেব। প্রথমেই আমি? হ্যাঁ। আচ্ছা বল, কি করতে হবে? আপু, কঠিন কিছু দিতে হবে কিন্তু। বুসরা, তুই আমাদের জন্য কিছু একটা খাবার বানিয়ে নিয়ে আসবি এখন। কি বলো, রাতে খাবার খেয়ে হয়নি তোমাদের? ডেয়ার তো পূরণ করতেই হবে, কোনো কথা হবে না শালিকা। আপনি এবারও বইয়ের পক্ষ নিলেন দুলা ভাই, মনে থাকবে। উঠে রান্নাঘরে চলে যাই। এই বসে অপেক্ষা কর। হ্যাঁ ভাইয়া। আমরা সবাই মিলে আগে বর বউকে ডেয়ার দেব, তারপর তারা আমাদের সবাইকে একটা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, তাই করা হোক। সবাই লুবনা আর হিমেলকে রেখে একটু দূরে গিয়ে আলোচনা করে তাদের কি ডেয়ার দেওয়া যায়। সবাই যার যার মতো জানলে একটা সিদ্ধান্ত পৌঁছায়, অতঃপর আগের জায়গায় ফিরে আসে। তোদের ডেয়ার রেডি? হ্যাঁ বল। তোদের দুজনের ডেয়ার হচ্ছে তোরা আমাদের কোনো ডেয়ার দিবি না। এটা কোনো কথা? তাহলে কে দিবে? মজা করলাম। তোদের ডেয়ার হচ্ছে 10 মিনিট ছাদে থেকে আসবি, দুইজন দুই প্রান্তে। এত রাতে? মাত্র এতটুকু রাত। এরকম সময় তো প্রিয়তা প্রতিদিন ছাদেই থাকে, তাই না রে প্রিয়? সবার কথা আমাকে কেন আনতে হবে? আচ্ছা, আর আনবো না। এবার আমাদের ডেয়ার দাও নতুন বউ। আমরা তাহলে 10 মিনিট থাকার পর তোরা সবাই ছাদে যাবি, প্রিয়তা শেষ সময় একটা গান গাইবে, তারপর সবাই যে যার রুমে গিয়ে ঘুমাবো। প্রিয় গাইবে গান? হ্যাঁ, প্রিয় তো ভালো গান গাইতে পারে। এইভাবে ফাঁসিয়ে দিচ্ছিস তোরা আমাকে? আর কোনো কথা না, আমরা ছাদে যাচ্ছি। বুসরা ডেয়ারটা পূরণ করলে ভালো হতো একটু। তোমরা ছাদে গিয়ে উদ্ধার করো। লুবনা আর হিমেল ছাদে চলে গেল। সবাই একসাথে তাদের উপর নজর রাখতে পিছে পিছে চলে যায়। খেয়াল রাখতে হবে যেন তারা না ঠকায়। না, তারা দুজনে দুই পাশেই দাঁড়িয়ে আছে। মিনিট 10 হয়ে গেল, সবাই ছাদে চলে যায়। তারা দুজনেও এগিয়ে আসে। এবার প্রিয়তাকে গান গাইতে বলে সবাই মিলে। প্রিয়তা আর গান না গিয়ে রেহাই নেই, বুঝে সে গান গাওয়া শুরু করার প্রস্তুতি নেয়, কারণ গানের পরেই সবাই যার যার রুমে চলে যাবে। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ, তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল, দাওনি তুমি আমায় সে
পরা বারণ, কারণে অকারণ ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ, প্রেমে পরা বারণ। ইস, মেয়েটা তো ভালো গান গাইতে পারে, এটা তো জানতাম না। তার কণ্ঠস্বর শুনে আমি আমার সারা জীবন পার করে দিতে পারবো। তাকে দেখে আমি আমার প্রতিটা সকাল ভালোবাসার রঙে রাঙিয়ে তুলতে পারবো। ভালোবাসি প্রিয়, একটু বেশিই ভালোবাসি। কথাগুলো মনে করে মুচকি এসে ফেলে ইয়াস। কিছু সময় পেরিয়ে গিয়েছে, বাড়ির পরিবেশ এখন থমথমে। ইয়াসের মা কান্না করে যাচ্ছে। কি এমন হয়েছে কিছুই বুঝতে পারছে না। ইলিয়াস সাহেব কান্না থামাতে বললেন, কারণ খবর শুরু হতে যাচ্ছে, এবার হয়তো কিছু একটা জানা যাবে। তারা ইয়াসকে এবং তার সাথে সবাইকে কল দিয়েছিল, ফোন বন্ধ আছে। সবাই এবার টিভি দেখায় মনোযোগী হয়। ইয়াসের বাবা ততক্ষণে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি। তবে তিনি মনে করেছেন যে কোনোভাবে ইয়াসের সাথে কথা বলে নিতে পারলেই ভালো হতো। রাতে খাবার শুরু হয়, সবাই এবার নড়েচড়ে বসে। শিরোনামে প্রথমেই ইয়াসের ওখানকার ঘটনা। খাবার শুরু হয়ে যায়। ফ্ল্যাশব্যাক। বিকেল 5টায় সম্মেলন শেষ করে ইয়াস এবং তার সাথে যারা গিয়েছিল সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। সেই উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়। আজ প্রথম ভয়কে জয় করে এতগুলো মানুষ এবং মিডিয়ার সামনে ইয়াস দেশ এবং দেশের অবস্থার কথা বলছে। জনগণের থেকে ফিডব্যাক অনুযায়ী যা পেয়েছে তাতে বোঝা যায় তারা ইয়াসের কথা খুব ভালোভাবে শুনেছে এবং পছন্দ করেছে। গাড়ি নিয়ে গেট দিয়ে বের হওয়ার সময় একজন লোক ছুটে এসে সামনে দাঁড়ায়। লোকটা ইশারা করে গাড়ি থেকে নামতে বলে। গাড়ি থামানোর পর ইয়াস গাড়ি থেকে নেমে আসে। লোকটা জোরে জোরে তখন হাঁপাচ্ছিল। ইয়াস গাড়ি থেকে পানি বোতলটা নিয়ে লোকটা হাতে ধরিয়ে দেয়। একটু স্থির হন, আরে যে পানিটা একটু খান, গরমের সময় অনেকটা দৌড়ে এসেছেন। লোকটা ইয়াসের হাত থেকে পানির বোতলটা নিয়ে ডকডক করে খেয়ে নেয়। পানি খেয়ে বোতলটা আবার ইয়াসের হাতেই ধরিয়ে দেয়। ইয়াস বোতলটা গাড়িতে রেখে বলে, হ্যাঁ বলুন, কিছু বলবেন? দৌড়ে আসছিলেন কেন? স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে। আমাকে? কোন স্যার? আহমদ স্যার আপনাকে ডেকে পাঠিয়েছেন। আহমদ স্যার আমাকে দেখে পাঠিয়েছেন এখনই? জি, নইলে আমি দৌড়ে আসবো কেন? আমাকে একা ডেকে পাঠিয়েছেন? জি, তবে আপনি কাউকে সাথে নিয়ে আসতে চাইলে আসতে পারেন। ইয়াস গাড়ি এক পাশে রেখে সবাইকে তার সাথে যেতে বলে। গাড়ি এক পাশে রাখা হলে সবাই ইয়াসের সাথে এসে দাঁড়ায়। লোকটা সবাইকে ভেতরে নিয়ে যায়। ভেতরের দিকে একটা বিল্ডিং রয়েছে, সেখানে ভেতরের দিকে লোকটা সবাইকে নিয়ে যায়। ভিতরে একটা রুমে আহমদ সাহেব 4-5 জনের সাথে বসে কথা বলছিলেন। দরজার সামনে গিয়ে লোকটা ভিতরে ঢোকার অনুমতি চায়। আহমদ সাহেব ইশারায় 2 মিনিট বাইরে দাঁড়াতে বলে। তারা সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। ওখানে দাঁড়ানো কেউ বুঝতে পারছে না এত বড় মাপের একজন লোক তাদের কেন ডেকে পাঠিয়েছে। ইয়াস চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মাথাতে কিছুই আসছে না কেন তাকে ডাকা হয়েছে। অতঃপর কয়েক মিনিটের মধ্যে অপেক্ষার সমাপ্তি ঘটে। ভিতর থেকে বসে থাকা 4-5 জন বেরিয়ে চলে যায়। তখন আহমেদ সাহেব ইয়াসকে ভিতরে ডাকে। বাকি সবাই ইয়াসের সাথে ভিতরে চলে যায়। ইয়াস সামনে গিয়ে ওনাকে সালাম দিতেই তিনি সালামের জবাব দিয়ে সবাইকে বসতে বলে। আহমেদ সাহেবের প্রথম প্রশ্নটি ছিল এটা। চোখ থেকে চশমাটা নামিয়ে টিস্যু দিয়ে চোখটা মুছে নিলেন। জি স্যার, আমি ইয়াস। বাসা কোথায় যেন? নামটা উল্লেখ করা হবে না। আচ্ছা আচ্ছা, দেশকে নিয়ে একটা ভালো চিন্তা আছে তোমার মাথায়। আমি যদি তোমাকে তোমার স্বপ্নের দিকে 2 পা এগিয়ে দিতে সাহায্য করি তাহলে কেমন হবে? আমি কৃতজ্ঞ থাকবো স্যার। দেশ পরিচালনায় কোনো একটা ক্ষমতা পেলে কি করার ইচ্ছে? দেশের যে যে খাত বা যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে নতুন একটা পরিবেশ এদেশের মানুষকে উপহার দেওয়ার ইচ্ছে আছে। তার মানে বলতে চাইছো কোথাও সমস্যা আছে, তোমার নজরে পড়ছে সেগুলো? জি স্যার, দেশের সাধারণ নাগরিক আমি, আমার বাক স্বাধীনতা আছে। দেশের কোনো কিছু খারাপ লাগলে আমার বলার অধিকার আছে বলে আমি মনে করি। শুধু তোমার মনে করলে তো চলবে না, সেটার পেছনে যথাযথ থাকতে হবে। শুধু তোমার কোনো কিছুতে খারাপ লাগলে যে সেটা খারাপ এমন তো নাও হতে পারে, সেটা অন্য কারোর কাছে ভালো। ধরো তুমি কোনো বাসায় চুরি করলে, সেটা তোমার পছন্দ, কিন্তু অন্য কারো কাছে বিষয়টা অপছন্দের, তাই না? স্যার, খারাপ লাগাগুলোতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি তোমার মাঝে একটা অন্যরকম কিছু খেয়াল করছি। তুমি যদি চাও আমি তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারি, কিন্তু তাতে আমি কি পাবো? আমার কাছে থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা ছাড়া কি বা দেওয়ার আছে স্যার? তোমার থেকে তেমন কিছু চাই না, তোমার কাছে একটা জিনিসই চাইবো। জি স্যার। ভালো একটা ভবিষ্যৎ দিতে পারবে? স্যার, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব।
আজ আর আধা ঘন্টা পর একটা মিটিং আছে, সেখানে তুমি আমার পরিবর্তে যাবে। স্যার আপনার পরিবর্তে? পরিবর্তে বলতে আচ্ছা চলো আমিও যাব, তুমি আমার সাথে যাবে। ওখানে বড় বড় ব্যক্তিবর্গ থাকবেন, আলোচনা সভা, মূলত কিছু সমস্যা বা ভালো কিছু হয়েছে এমন কিছু বিষয় সম্পর্কে। বাকি কথা গাড়িতে আলোচনা হবে। চলো, সময় হয়ে যাচ্ছে। এক প্রকার তাড়াহুড়া করেই সবাই বেরিয়ে পড়ে। ইয়াশ এবং তার সাথে যারা আছে তার কেউই জানে না তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে এবং গেলে কি হবে। সবার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আদৌ কি ওখানে যাওয়া ঠিক হচ্ছে? এত এত চিন্তা মাথায় নিয়ে সবাই গাড়িতে গিয়ে উঠে। আহমদ সাহেবের গাড়িকে অনুসরণ করে ইয়াশদের বাড়ি চলতে থাকে। সন্ধ্যা 7টায় মাগরিবের নামাজের কিছুক্ষণ পর সমালোচনা সভা শুরু হয়। সেখানে অনেক জায়গার মানুষ এসে অংশ নিয়েছে। একে একে কয়েকজনকে তাদের চোখে পড়া বা মনে হওয়ার সমস্যা তুলে ধরতে মনে হয় যেন সরকার বা যারা দেশ পরিচালনার কাজে আছে তার যেন সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে পারে। শেষের দিকে ইয়াশকেও সুযোগ দেওয়া হয়, কিন্তু তার কথা বলা শুরু করলে কয়েকজন শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে। পরবর্তীতে পরিবেশের অশান্ত অবস্থা দেখে ইয়াশকে বসিয়ে দেওয়া হয়। সেখানে সাংবাদিক সহ অনেকে ছিল। তাদের মধ্যে একজন কোনো কিছু পরোয়া না করে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে ফেলে। ইয়াশের সাথে থাকা ছেলেগুলো দুজন জবাব দিলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। এক পর্যায়ে কোনো মতে আলোচনা সভা বন্ধ রাখা হয়। সবাই যার যার মতো বেরিয়ে যায়। বেরোনোর সময় কয়েকজন ইচ্ছা করে ইয়াশকে ধাক্কা দেয়। ইয়াশ টাল সামলাতে না পেরে দেয়ালের সাথে গিয়ে আরেকবার ধাক্কা খায়। কপাল গিয়ে একদম দেয়ালের সাথে লাগে, রক্ত দেখা যায়। ইয়াশের সাথে থাকা কয়েকজন গিয়ে ধাক্কা দেওয়া লোকটার হাত ধরে, ছেলেটা তাকেও ধাক্কা দেয়। এভাবে দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। ইয়াশ এবং পাশে থাকা বাকি সবাই থামাতে যায়। কিছুক্ষণের মধ্যে থেমেও যায়, কিন্তু ততক্ষণে বাইরে থেকে পুলিশ এসে কয়েকজন নিয়ে যায়, যার সাথে ইয়াশকেও। এগুলো প্রতিটা টিভি চ্যানেলে সরাসরি দেখানো হয়। ইয়াশের সবগুলো কথা সমালোচনার সভা কয়েকজন পছন্দ না করলেও দেশের অধিক মানুষ তা পছন্দ করে। ইয়াশ কথায় কথায় বলেছিল তার ইচ্ছের কথা, সমস্যা সমাধানের কথা, যে কথাগুলো মানুষের মনে দাগ কেটে যায়। ইয়াশ বাসা থেকে শহরের উদ্দেশ্যে বের হবেন, ঠিক তখনই ইয়াশের নম্বরে কল আসে। তিনি সাথে সাথে কল রিসিভ করেন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? কিছুক্ষণ আগে টিভিতে সব দেখলাম। প্রিয়তায় সেই খবরের চ্যানেলে না দিলে তো জানতেই পারতাম না। আমি কি আসবো তোমার কাছে? কোথায় আছো এখন তুমি? বাবা শান্ত হন, আমি একদম ঠিক আছি। থানায় নিয়ে আসা হয়েছিল আমাদের, যারা ঝামেলা করেছে তারা ক্ষমা চেয়েছে। আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরব। আচ্ছা, আছো কোথায় এখন? আমরা থানা থেকে বের হলাম। এখন কি অন্য কোথাও যেতে হবে? না বাবা, সামনে সাংবাদিক আছে, তাদের সাথে সাক্ষাৎ করে তারপর যেতে হবে। আচ্ছা, সাবধানে এসো। ইয়াশের সাথে কথা বলে ইলিয়াস সাহেব সবাইকে আশ্বাস দেন যে সবকিছু ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নেই। প্রিয়তা নামাজ শেষ করে মাত্র ড্রয়িং রুমে আসে, আর এসেই ইলিয়াস সাহেবের কথা শুনে স্বস্তি একটা নিঃশ্বাস ফেলে। তার মোনাজাত বিফলে যায়নি। ইয়াশ ঠিক আছে, সে আল্লাহকে শুকরিয়া জানায়। আল্লাহ চাইলে কি না করতে পারে। সবাই এখন ইয়াশের অপেক্ষার সময় পার করা হয়ে যাবে। দিনের পরে অন্ধকারাচ্ছন্ন রাত, আর রাতের পরে নতুন আরেকটা দিন। এভাবে চলতে চলতে কেটে গেছে বেশ কিছু সময়। ইয়াশও সময়ের সাথে তাল মিলিয়ে নিজের ইচ্ছে পূরণের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে প্রিয়তাও অভ্যন্তরীণ এবং বাহ্যিক অনেক পরিবর্তন হয়েছে। প্রিয়তা দুদিন হলো তার বান্ধবীর বাসায় ছিল। ক্লাস শুরু হবে কয়েকদিনের মাঝেই, তাই সবাই পড়াশোনায় ব্যস্ত হওয়ার আগেই একসাথে ভালো কিছু সময় পার করলেও দিন কাটে। সবটা সময় কাটালেও সন্ধ্যার পর যে ভালো লাগা কাজ করে সবাই একসাথে থাকলে সেটা আসলে পরিমাণযোগ্য না। তাই সবাই মিলে ঠিক করে যে কোনো একজনের বাসায় কয়েকজন মিলে দুদিন মজা করব। বিকেলবেলা সে বাসা থেকে বেরিয়েছে লাইব্রেরির উদ্দেশ্যে। লাইব্রেরি থেকে এখন সোজা নিজের বাসায় চলে যাবে। বাসা থেকে কিছুটা দূরেই লাইব্রেরি আছে। কিছুদিন যাবৎ তার বই পড়া খুব অভ্যাস জমেছে। প্রিয়তা লাইব্রেরিতে পৌঁছে তার নিজের পছন্দ অনুযায়ী বইগুলো কিনে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিবে। এমন সময় ঈশিতার কল আসে। সে তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম আপু, কত দূর আসছো তোমরা? আমরা তো বাসায় চলে এসেছি, তুই কোথায়? আমি তো এই যে লাইব্রেরিতে বই কিনতে এসেছিলাম, কেনা হয়ে গেছে, আমি বাসায় আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় আয়।
আর হ্যাঁ শোন তো, হ্যাঁ বলো। তোর কাছে কি টাকা আছে? কেন, কিছু লাগবে তোমার? টাকা থাকলে একটা লাল ওড়না নিয়ে আসিস তো, বউ ওড়না। বউ ওড়না দিয়ে কি হবে? আমারটা খুঁজে পাচ্ছি না, আসার সময় হয়তো নিয়ে আসিনি। তোর ভাইয়ার বন্ধু ফটোগ্রাফার, ওইখানে আসবে, ভাবলাম কটা ছবি উঠাবো। বউ সেজে ছবি উঠতে হবে নাকি? হ্যাঁ, ইচ্ছে হচ্ছে। আসার সময় প্লিজ নিয়ে আসিস বোন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি, কিন্তু তোমার পছন্দ হবে? তোর যেটা ভালো লাগবে সেটাই নিয়ে আসবি, তোর পছন্দের উপর আমার ভরসা আছে। এরা যা, একটু দেখে শুনে সুন্দর দেখে বউ ওড়না নিয়ে আয়। সে না হয় নিয়ে আসছি, কিন্তু বাসায় এত হইচই কেন? কোথায় হইচই? আমাদের আসার খবর শুনে অবনী এসেছে, গল্প করছি বসে সবাই। সত্যি করে বলো তো, কখন এসেছো? আমাকে ছাড়া তোমরা এত মজা কেন করছো? দাঁড়াও, আমি আসছি। আমরা এসেছি সকালেই, অবনীও সকালেই এসেছে। বাহ, সবাই বাসায় সকাল থেকেই আছো আর আমাকে বলোনি? তুইও তো মজা করতেই গিয়েছিস বান্ধবীর বাসায়, তাই আর বিরক্তি করিনি। এখন তাড়াতাড়ি ওড়না কিনে বাসায় ফিরে আয়, সবাই অপেক্ষা করছে। সবাই অপেক্ষা কেন করছে? সবাইকে কে? সবাই মানে আমরা, আমি, তোর ভাইয়া, অবনী। আসছি, ফোন রাখো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়। ঈশিতা কল কেটে দেয়, একটু যেন সব বলে দিচ্ছিল। পাশ থেকে নবনী বড় করে তাকিয়ে আছে। তোর আবার কি হলো? এখনই তো মুখ ফুসকে সব বলে দিয়ে যাচ্ছিলে তুমি। আরে বলিনি তো কিছু, সো লিভ ইট মেরি জান। কিছু বুঝতে পারলে তোমাকে একদম ছাদ থেকে ফেলে দিতাম। আবির কি তোকে ছেড়ে দিত? ভাইয়া কি করতো সেটা পরে দেখা যেত, আগে তোমাকে তো ফেলতাম। এই তোমাদের এত কথা কেন? কাজ শেষ করো তাড়াতাড়ি, দেখছো না কত কাজ বাকি এখনো। আপনার বউকে ফরফর করে বেশি কথা বলতে নিষেধ করে দেন ভাইয়া। কেন, সে কি করলো? এখনই সব বলে দিয়ে যাচ্ছিল প্রিয়তাকে। আরে কিছু বলিনি কিন্তু, এখন নিয়ে কাজ কর। আর এই যে শালিকা, প্রিয়তাকে প্রিয়তা বলা বাদ দাও, সে তোমার সিনিয়র। হ্যাঁ, কথাবার্তায় পরিবর্তন আনতে হবে, দেখছি কি করে সম্ভব হয়। একদম সোজা ভাবিতেই চলে যাবো ভাবছি। অবনীর কথায় সবাই একযোগে হেসে ওঠে। তাদের হাসির শব্দে অন্য পাশে থাকা একজন তাদের দিকে এগিয়ে আসে। কি হচ্ছে এখানে? ঈশিতা জনক ব্যক্তির দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না ভাইয়া, কাজের মাঝে বিনোদন হচ্ছে, তবে ফাঁকি কিন্তু দিচ্ছি না। আর হ্যাঁ, নিজে তো ভুল করে বউ ওড়না নিয়ে আসিসনি, প্রিয়তাকেই কিন্তু বউ ওড়না নিয়ে আসতে বলেছি। বউ কি না নিয়ে আসবে বউ ওড়না? হ্যাঁ, আপনি যেমন নিজের কাজ সম্পূর্ণ করতে পারেননি, বাকিটা বউ নিজে করবে, বা না জেনে বুঝে। বেচারি। আচ্ছা, শাড়িটা ঠিক মতো রেখে এসেছেন? আর চিরকুট? হ্যাঁ, রেখে এসেছি বিছানার উপর। আচ্ছা, এবার চটপট কাজ শেষ করি আমরা। হ্যাঁ, চিন্তা নেই ভাই, সব হয়ে যাবে। আপনারা না থাকলে এত কিছু করতামই না। জানি তো, কাজে নিয়ে এসে কৌল বলে নিয়ে যেতেন। একমাত্র শালিকা বলে কথা, এমনি এমনি কি নিরামিষভাবে কিভাবে যেতে দেই? সবাই কাজ করার পাশাপাশি মজা করতে থাকে। সারপ্রাইজ পেতে যেমন ভালো লাগে, তেমনি সবাই মিলে কাউকে সারপ্রাইজ দেওয়ার কাজটা করতেও ভালো লাগে। সবাই মিলে আড্ডা দেওয়ার সময় সাথে সাথে কাজ করতে থাকে। প্রিয়তা বাসায় রান্নাঘর থেকে দারুণ গন্ধ পাচ্ছিল। রান্নাঘরে গিয়ে থেকে তার মা আর ফুপু রান্নায় ব্যস্ত। রান্নাঘরে ঢুকেই প্রিয়তা তাদের সালাম দেয়, দুজনেই একসঙ্গে সালামের জবাব দেয়। ফুপিও এসেছো? হ্যাঁ, কেন আসতে পারি না তোমাদের বাড়ি? আমি কি সেটা বলেছি নাকি? বলো। আমি বাসায় নেই আর সবাই বাসায় এসে মজা করছো, নানা রকম রান্না করছো। কি কি রান্না হচ্ছে? সব তোর পছন্দের রান্না হচ্ছে। আজ এত রান্না? গরুর মাংস রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে, ওটা কমপ্লিট। আমি বোরকা খুলে আসছি, আমাকে গরুর মাংসটা দাও প্লিজ। আগেই না, আগে রুমে যা, আমি ঈশিতা আর অবনীকে ডেকে দিচ্ছি। কেন, ওরা কোথায় আছে? ওরা সবাই ছাদে আছে। আমিও যাচ্ছি, সমস্যা নেই। না, এখন তোমার ছাদে যাওয়া হবে না। কেন? কারণ আছে তাই। কি করছো তোমরা বলো তো? কি লুকাচ্ছ আমার কাছ থেকে? একটু পর জানতে পারবে সব। যাও, এখন রুমে যাও তাড়াতাড়ি। কিন্তু বলবে তো কি হচ্ছে? রুমে যাও, সব জানতে পারবে পরে। প্রিয়তাও আর কথা না বাড়িয়ে
নিজের রুমের দিকে চলে যায়। মিসেস বেলা রান্নাঘর থেকে ছাদের দিকে যেতে থাকে ঈশিতা আর অবনীকে ডাকতে। প্রিয়তা রুমে ঢুকে বইগুলো রেখে বোরকা খুলে বিছানা থেকে আসতেই দেখে সেখানে একটা টকটকে লাল রঙের একটা শাড়ি রাখা আর তার উপর একটা কাগজ। প্রিয়তা ভাবে ঈশিতা তো কল দিয়ে বলেছিল বউ ওড়না নিয়ে আসতে, তাহলে হয়তো তার শাড়ি এটা, কিন্তু এটা ঈশিতা নিজের রুমে না রেখে তার রুমে কেন রেখেছে? প্রিয়তা শাড়ির উপর রাখা কাগজটা হাতে নিয়ে বাস করতে থাকে। সেখানে লেখা আছে, এই হবু বিবি সাহেবা, এটা পরে চর্যা দিয়ে ছাদে আসবেন, বউ সাজবেন, কিন্তু আপনাকে বউ সাজে দেখার আমার ইচ্ছা দমিয়ে রাখতে পারছি না। আর এই সময়ে মুখ মলিন করে রাখেন, সবার চোখে আড়ালে আমাকে দেখেন, এবার আমাকে দেখার অধিকারও দিয়ে দিব আপনাকে। বুঝে ফেলেছেন আমি কে, তাই না? বুঝে ফেলারই তো কথা। এই একজনকে তো আপনি লুকিয়ে লুকিয়ে দেখেন। তুই থেকে সোজা আপনি করে বলছি, বললে কি অন্যরকম অনুভব করছেন? এবার অভ্যাস করে নিন, আমিও আপনার সাথে আপনি করে বলবো, আর আপনি তো আমাকে আপনি করেই বলেন। এই বাসাতেও কেমন একটা ভালো লাগা কাজ করে, তাই না? অনেক কথা বলে ফেলেছি, এবার জলদি তৈরি হয়ে নিন। শুনুন, টিপ ইগনোর করবেন, ওটা ছাড়াই আপনি আলোক রোশনি, একদম আমার হৃদয়ে বিঁধে যাওয়ার মতো। চিরকুট পরে শেষ করতে না করতেই ঈশিতা আর অবনী রুমে প্রবেশ করে। দুজন এসে প্রিয়তার পাশে দাঁড়াতেই প্রিয়তার সাথে সাথে চিরকুট বন্ধ করে ফেলে। কি রে, রেডি হবি না? বউ ওড়না কোথায়? কি হচ্ছে আপু? বাসায় রান্না, তুমি বউ ওড়না নিয়ে আসতে বলছো? এখানে শাড়ি চিরকুট রাখা, আমাকে বউ সাজতে বলা হয়েছে, এসব কেন? আমি কেন বউ সাজবো? কার জন্য সাজবো? ভাবি তাড়াতাড়ি এসো, সাজিয়ে দিই, সময় হয়ে গেছে। তুই আমাকে ভাবি কেন বলছিস? ভাইয়া বউকে ভাবি বলবো না তো কি বলবো? কি হচ্ছে বাসায় বুঝতে পারছি না আমি। আরে বাবা, সব বুঝতে পারবি। আর হ্যাঁ, তুই যা ভাবছিস তাই। আমি ভাবছি? সব কথা পরে হবে, আগে তাড়াতাড়ি আয়, আয় সাজিয়ে দিই। তোর হবু বর তো তোকে দেখার আকুলতা বাড়িয়ে চলেছে, তার আর সময় যাচ্ছে না। তিনি একেবারে তোকে বউ সাজিয়ে দেখবেন। মানে কি আপু? আমার হবু বর কে? তুই যাকে ভাবছিস সে। আমি বিয়ে করব না তাকে। ড্রামা করিস না, এখন চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। সে তো বিয়ে করবে না বলেছিল, এখন আবার এত তাড়াহুড়ো করে বিয়ে করবে মানে? আর হঠাৎ করে আমাকে বিয়ের জন্য বউ সাজতে বললেই কেন আমি বউ সাজবো? আমি বিয়ে করব না। শোনো মেয়ে, আমার ভাইয়ার জন্য কিন্তু মেয়ের অভাব নেই, আজকেই ভাইয়ের বিয়ে দিয়ে দেবো। হয় তুমি বিয়ে করবে নয়তো অন্য কেউ, আজ আমার ভাবি লাগবে। পা ভেঙে রেখে দেবো অন্য কাউকে ভাবি বানাতে। যা না, দেখ কি করি। প্রিয়তার কথা শুনে ঈশিতা আর অবনী দুজন হেসে ফেলে। অবনী বলে, তাহলে চুপচাপ রেডি হয়ে নাও, ছাদে সবাই অপেক্ষা করছে, কাজী সাহেবও। প্রিয়তার সাথে এমন একটা অবাক করা ঘটনা ঘটবে এটা সে কল্পনাও করতে পারেনি। ইয়াসকে না পাওয়া ভয় পেয়েছিল। প্রথম সেদিন শুনেছিল ঈশিতার সাথে বিয়ে, দ্বিতীয় দিন আমার ভিতর থেকে ভেঙে গিয়েছিল যখন ইয়াস তার সাথে থাকা বিয়ে নিষেধ করেছিল। প্রিয় মানুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার ছাড়া আর কিছুই না। প্রিয়তাকে সুন্দর করে সাজিয়ে একদম ছাদে নিয়ে যাওয়া হয়, ওখানেই সবাই অপেক্ষা করছিল। প্রিয়তা ছাদের চারপাশে তাকিয়ে দেখে ছাদের সবটা সাজানো হয়েছে সুন্দর করে, এক ছাদে এক পাশে বসার জায়গা করা, সেখানে সবাই বসে আছে, সাথে ইয়াসও। সাদা পাঞ্জাবি জামাতে তাকে অসম্ভব সুন্দর লাগছে, মুখে দাড়িগুলো যেন আজকে তার সাথে দিচ্ছে, আরো সুন্দর দেখাচ্ছে। প্রিয়তাকে নিয়ে গিয়ে ইয়াসের পাশে বসিয়ে দেওয়া হয়। ইয়াস চুপচাপ বসেছিল। প্রিয়তাকে পাশে বসিয়ে দেওয়া মাত্র তার মধ্যে অস্বাভাবিক কার্য ঘটেছে। বাবার কপালে গাম হচ্ছে, সে মাঝে মাঝে বুকে হাত দিচ্ছে, বিষয়টা প্রিয়তাও খেয়াল করছে। আপনার কি খারাপ লাগছে? প্রিয়তা আস্তে করে কথাটা জিজ্ঞেস করে ইয়াসকে। অন্যরকম ভালো লাগছে। আপনি তো এর আগে অনেকবার আমার পাশে এসেছেন, কিন্তু এরকম অনুভূতি হয়নি। কেমন লাগছে? ভীষণ অন্যরকম। খারাপ লাগলে বলুন, আমি বাবাকে বলছি। না না, এরকম লাগতে দিন। এই ভালো লাগার কোনো ডেফিনেশন নেই। এত ভালো লাগা আগে ছিল না কেন? অসময়ে ভালো লাগা লাগতে নেই। আমার সব ভালো লাগা এখন আপনার নামে। আপনার গা থেকে যে সুগন্ধ আসছে, এটা পৃথিবীর সেরা সুগন্ধ। এই যে আপনার হাসি হাসি মুখ, এটা আমাকে অসম্ভব স্বস্তি দিচ্ছে। থাক, আর বলতে হবে না। এখন এত মানুষের মাঝে ওনার প্রেম পাচ্ছে। আজ অনেক কথা বলার আছে আপনাকে, আমার সব কথা জানাবো। আমার করে নিয়ে আপনাকে আমার সব জানাবো। আপনার আপনি বলাটা অসম্ভব সুন্দর লাগছে। আরো অনেক কিছু সুন্দর লাগা বাকি আছে বিবি সাহেবা।
এখনো নই। চলুন হয়ে যাক। প্রিয়তা আর কোনো কথা বলে না, কেমন একটা লাগছে তার। সে যা দেখেছে এগুলো কি সত্যি? ইয়াস তাকে এসে বলেছে, তার কথায় কেন তো ভালোবাসা পাচ্ছে, তার কেন মনে হচ্ছে এই বিষয়টা থেমে যাক, চারপাশে স্থির হয়ে যাক, চারপাশ শূন্য হয়ে যাক, শীতল হাওয়া বয়ে যাক, শুধু শুধু সে আর তার প্রিয়সী মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। আলহামদুলিল্লাহ কবুল। 3 বার বলার মাধ্যমে দুজন নতুন সম্পর্কের আবর্তন করে, সাথে মানুষের প্রতিটি ভালোবাসা আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। প্রিয়তা আর ইয়ার যেন একে অপরের প্রতি আরো টান অনুভব করবে। এই অনুভূতি প্রকাশ করার জন্য হাজার শব্দ যেমন কম পড়ে যাবে। ইয়াস প্রিয়তার দিকে হাত বাড়িয়ে দিবে, প্রিয়তাও ধীরে ধীরে ইয়াসের হাতে হাত রাখে। ইয়াসের হাত কাঁপছে, শক্ত করে হাত ধরে নেয়। এই প্রথম প্রিয়তাকে স্পর্শ নিজের করে হালাল করে। এই মানুষ এখন তার, শুধুই তার। মা বাবা, ভাই বোন বা বন্ধু বান্ধবের ভাগ্য হলেও পৃথিবীতে এই মানুষটার কোনো ভাগ নেই, কেউ তার ভাগিদার নয়। দুজন এই প্রথম দুজনের চোখে তাকায়, নিজেদের নতুন পৃথিবী দেখতে পায় সেখানে, যেখানে আছে শুধু ভালোবাসা আর পূর্ণতা। ভালোবাসা রংধনুর মতো মনের আকাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখো, এভাবেই পূর্ণতা পাক প্রতিটা ভালোবাসা। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না কিন্তু। সেই সাথে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো।